তাহলে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো আপনার আসতে সমস্যা হয়নি তো? না আলহামদুলিল্লাহ। রাস্তায় জ্যাম ছিল? আজকে মোটামুটি ঠিক ছিল। বেসিক্যালি এই রোডটাতে একটু জ্যাম থাকে বনানী রোডে, বাট আনফরচুনেটলি বা ফরচুনেটলি বলবো আজকে আমি ফ্রি পেয়েছি, রোড ফ্রি পেয়েছি। আচ্ছা, আজকে শনিবার তো এজন্য মনে হয়। আচ্ছা, শনিবার কি আপনাদের খোলা অফিস? হ্যাঁ, আমাদের ফ্যাক্টরি খোলা থাকে। আচ্ছা, আর কর্পোরেট অফিস বন্ধ থাকে? না, কর্পোরেট অফিসও খোলা থাকে। আমাদের কর্পোরেট অফিসের নিয়মটা হচ্ছে সেখানে অল্টারনেটিভ হলিডে হিসেবে দুটো স্যাটারডে বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে দুটো স্যাটারডে বন্ধ রাখার ফলে আপনাদের কোনো ইম্প্যাক্ট হচ্ছে না না, বিজনেস ইম্প্যাক্ট হচ্ছে ম্যানেজমেন্টে? না। বিকজ আমাদের দেশে যেটা হয়, অনেক ফ্যাক্টরি চিন্তা করে যে 6 ডেজে অফিস রাখতে হবে, যদি একদিন আমরা ছুটি দিই ওই দিনে আসলে ফ্যাক্টরি বা সাপোর্ট থেকে প্রবলেম হতে পারে। তো আপনারা কি এই ধরনের কোনো প্রবলেম ফেস করছেন? না, এই ধরনের কোনো প্রবলেম ফেস করছে না। বিষয়টা সিস্টেমেটিক্যালি এবং অর্গানাইজ হতে হচ্ছে, তো আসলে এটা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, যে আমরা প্র্যাকটিস শুরু করতে যাচ্ছি যে এরকম করে দিলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ঠিক থাকে কিনা। আচ্ছা আচ্ছা, নর্মালি যেটা হয় আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জি মানে মোস্টলি হচ্ছে 6 ডেজ অফিস, জি এবং 5 ডেজের সুযোগ তো নেই, বরং হচ্ছে 6 ডেজের জায়গায় অনেক সময় 7 ডেজ কাজ করতে 7 হয়, ডেজ কাজ করতে এবং হয়। শুক্রবারেও কাজ করতে হয়, আবার হচ্ছে ওভারটাইমও করতে হয়। তো ম্যানেজমেন্ট স্টাফের তো ওভারটাইম স্যালারি কখনো পায় না, বাট কাজ আবার ওভারটাইম করতে হয়। জি, তো অ্যাজ এ এইচআর প্রফেশনাল হিসেবে এটাকে আপনি কিভাবে দেখেন? মানে এটাতে অ্যাকচুয়ালি কি আসলে তার প্রোডাক্টিভিটি বাড়তেছে? আলটিমেট আউটপুট কি তার অ্যাড হচ্ছে এখানে? না, আমি যদি নর্মাল সেন্সে বলি তাহলে খুব বেশি প্রোডাক্টিভিটি অ্যাড হয় না। বাট হয় কি, আমাদের দেশের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমটা এখনও সেরকম সিস্টেমেটিক ওয়েতে আসেনি, যে কারণে দেখা যায় যে যে লিড টাইমটা থাকে, যে প্রোডাকশন শিপমেন্টের ডেটটা থাকে, সেটা অনেক সময় মিট করতে পারে না বিকজ অফ ল্যাক অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আচ্ছা যে কারণে তাদেরকে শিপমেন্টের ডেটটা মিট করার জন্য ফ্রাইডে হলেও ওটি করে হলেও শিপমেন্টের ডেটটা মিট করতে হয়। যে কারণে এই যে আমাদের ফ্রাইডে যে ডিউটিগুলো হচ্ছে বা ওটি হচ্ছে, এই কারণ কিন্তু হচ্ছে এটাই মেইন কারণ। একটা হচ্ছে নাম্বার ওয়ান বলবো আমি, যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ল্যাকিংসটা, আর দ্বিতীয়টা হচ্ছে প্রপার প্ল্যানিংটা হচ্ছে না। আচ্ছা, সো প্ল্যানিং এবং সাপ্লাই চেইনের ইস্যুর কারণে অন টাইমে ম্যাটেরিয়াল আসতেছে না, অন টাইমে মেটেরিয়াল যার আসছে ফলে না, হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা অন টাইমে শেষ করা যাচ্ছে না, অন টাইমে শেষ করা এর যাচ্ছে না। কারণে আমাদেরকে ওভারটাইম করতে হচ্ছে। জি ওকে, সো এই ওভারটাইম করতে গিয়ে আলটিমেটলি আমাদের কস্ট বেড়ে যাচ্ছে, জি আবার ওভারটাইমের প্রোডাক্টিভিটি রেগুলার টাইমের মতো হচ্ছেও না। জি সো ওভারঅল আমরা আসলে দুই দিক থেকেই লুজ করতেছি, মানে লস হচ্ছে দুই দিক থেকে। জি একটা হচ্ছে যে কস্ট বেড়ে যাচ্ছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক থাকতেছে না, ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে। এর ফলে কি এরকম হচ্ছে যে যারা ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল, ওরা হচ্ছে আরএমজি ইন্ডাস্ট্রিটাকে স্কিপ করার ট্রাই করতেছে, করে দেখা যাচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি থেকে যারা ভালো স্টুডেন্ট, তারা যখন জব খুঁজে কখনোই শুরুতে আরএমজি খুঁজে না, শুরুতে কি খোঁজে? মাল্টিন্যাশনাল কোম্পানি, অথবা হচ্ছে যে মানে কোনো বিদেশে যাওয়ার যদি কোনো সুযোগ থাকে, উচ্চশিক্ষার কোনো সুযোগ থাকে, সেটা যদি না হয় তখন তারা কি করে? তখন চেষ্টা করে যে ওকে, দেশের কোনো কোম্পানিতে বড় কোনো অর্গানাইজেশনে কাজ করার সুযোগ আছে কিনা। সেটাও যদি না হয়, তারপর দেখা যায় যে তারা মেবি কোনো ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল কোনো অর্গানাইজেশনে কাজ করা যায় কিনা, বিকজ এখানকার কর্পোরেট এনভায়রনমেন্ট অনেক ভালো। সেটাও যদি না হয়, তখন হয়তো অনেকে আরএমজি ইন্ডাস্ট্রিতে আসার চিন্তা করতে পারে, স্পেশালি যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার না, রাইট তাদের জন্য বলতেছি, যারা রাইট। জেনারেল ট্রেন্ডে। তো এটার একটা রিজন হচ্ছে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ঠিক নাই। এখন অ্যাজ এ এইচআর প্রফেশনালস, আপনি দীর্ঘদিন ধরে এইচআর কাজ করছেন, তো আপনার কি মনে হয় এই জিনিসটা কি আমরা চেঞ্জ করতে পারবো কিনা, যাতে করে আমরা ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালকে এখানে আনতে পারি? আর চেঞ্জ যদি করতে পারি তাহলে কিভাবে করতে পারি? থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস বলেছেন। অ্যাকচুয়ালি যখন ইউনিভার্সিটি থেকে ফ্রেশ গ্রাজুয়েটরা বের হয়, তাদের কিন্তু ফার্স্ট চয়েসই থাকে হচ্ছে তারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করবে। প্রথম চয়েস থেকে তারা বিদেশে যাওয়ার চেষ্টা করে থাকে। প্রথম তারা চেষ্টা করে থাকে তারা বিদেশে কোনো অপরচুনিটি আছে কিনা, তারা স্কলারশিপ নিয়ে যেতে পারে কিনা। সেকেন্ড, তারা ট্রাই করে যে তারা বাংলাদেশে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতে পারে কিনা, এই ট্রাইটা তারা করে। দেন তারা ট্রাই করে যে ব্যাংকে জব পাচ্ছে কিনা। দেন সবগুলো ইন্ডাস্ট্রি শেষে সবার শেষে আরএমজি সেক্টরটা থাকে। হ্যাঁ, এটা আমরা বিভিন্ন সার্ভেতে পেয়েছি, বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে ভিজিট করার সময় পেয়েছি। তাদের ওখানে যখন আমরা যাই বিভিন্ন জব ফেয়ারে, বা তাদেরকে যখন ক্যাটাগরি জিজ্ঞাসা করা হয়, তখন কিন্তু তারা এভাবেই তারা ফিডব্যাকটা দিয়েছে। সো সার্ভেতে যেটা উঠে এসেছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা থাকে সবার
শেষে লাস্ট চয়েস হিসেবে থাকে। সো এটার একটা অনেক বড় কারণ যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে এখনো কিন্তু মার্কেটে অনেক রকমের রিউমার আছে। হ্যাঁ, গার্মেন্টসটাকে এখনো সবাই গার্মেন্টস মনে করে যে ওয়ার্কাররা এখানে কাজ করবে। হ্যাঁ, এরকম একটা মানে রিউমার মার্কেটে আছে যে গার্মেন্টস মানে এখানে ওয়ার্কাররা কাজ করবে, যারা হচ্ছে মেশিনে সেলাই করবে। বাট আমি বলবো যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলাদেশে একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে একদম মাল্টি ব্লেন্ডেড লোকজন পাওয়া যায়, একদম অশিক্ষিত, মানে সে পড়াশোনাই করেনি, ক্লাস 2-3 পর্যন্ত হয়তো পড়েছে বা কোনো মতে ক্লাস 5 পাস করেছে, এরকম একদম অশিক্ষিত থেকে শুরু করে পিএইচডি করা পর্যন্ত লোকজন আছে গার্মেন্টসে। হ্যাঁ, সো এখানে কিন্তু এই তাদের ট্যালেন্টটাকে কাজে লাগানোর জন্য, যেমন ধরেন একজন গ্রাজুয়েশন যখন গ্রাজুয়েট করে কমপ্লিট করে বের হচ্ছে, আমি যদি সাবজেক্টের কথাই ধরি, যেমন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইংলিশ ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, দেন হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যতগুলো সাবজেক্ট আছে মোস্ট অফ দ্য সাবজেক্টের জন্য কাভার করার জন্য ডিপার্টমেন্ট কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একমাত্র আছে। আপনি যদি ব্যাংক ধরেন, ব্যাংকে কিন্তু শুধুমাত্র যারা হচ্ছে ব্যাংকিং লাইনে পড়াশোনা করছে বা অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু ব্যাংকিং সেক্টরটা, ঠিক আছে। তারপর টেকনোলজি যদি ধরেন, যারা হচ্ছে টেকনোলজি নিয়ে পড়ছে তাদের জন্য দেখা যাচ্ছে যে হ্যাঁ কমিউনিকেশনস, হ্যাঁ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তাদের জন্য হচ্ছে টেকনোলজি বেস যেগুলো আছে, মনে করেন গ্রামীণ ফোন হতে পারে বা অন্য ডিপার্টমেন্টগুলো হতে পারে, আইসিটি এগুলো হতে পারে। বাট গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা সেক্টর যেখানে আপনার প্রতিটা ডিপার্টমেন্ট, মোস্ট অফ দ্য ডিপার্টমেন্টে কাভার করে যায়। আচ্ছা, এবং সেখানে যেটা বললাম যে একদম পিএইচডি করা পর্যন্ত লোকজন কিন্তু আছে যারা এখানে কাজ করছে। এখন কথা হচ্ছে যে এখানে কেন টিয়ার 1 স্টুডেন্টরা আসতে চায় না সেটা আমরা ক্লিয়ার, কিন্তু এদেরকে আনার জন্য এইচআর প্রফেশনাল হিসেবে কি করা যেতে পারে? বিকজ ডেফিনেটলি ব্র্যান্ডিংটা এইচআর থেকেই করতে হবে। এক্স্যাক্টলি, বিকজ এইচআর এর কাজ হচ্ছে রিক্রুট করা। এখন রাইট পিপল এবং বেস্ট পিপল যদি আমরা রিক্রুট করতে চাই, কান্ট্রির বেস্ট পিপলদেরকে যদি এই ইন্ডাস্ট্রিতে আনতে চাই, তাহলে এইচআর এর কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত এবং সেটা আদৌ আমরা নিচ্ছি কিনা? জি, থ্যাংক ইউ। অবশ্যই এই ইনিশিয়েটিভটা হচ্ছে এইচআর থেকে নিতে হবে আমি যেটা মনে করি, এবং সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিদেরকে যেতে হবে একাডেমির কাছে এবং একাডেমিকে আসতে হবে ইন্ডাস্ট্রির কাছে। দ্যাট মিনস একটা কোলাবোরেশন তৈরি করতে হবে। এই কোলাবোরেশনটা যদি তৈরি করা যায় ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলোর একাডেমিগুলোর একটা নলেজ তৈরি হবে আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে। আমি যদি আমার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমরা এখন যেটা করছি হামিম গ্রুপের পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা একটা স্ট্রংলি কোলাবোরেশন এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করছি একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি। সো আমরা হচ্ছে একাডেমিগুলোতে যাচ্ছি, তার এক্সাম্পল হিসেবে যদি বলি যে আমরা যে একাডেমিগুলো যে এখন যে বিভিন্ন জব ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট করছে, আমরা কিন্তু সেই জব ফেয়ারগুলোতে পার্টিসিপেট করি। সেই জব ফেয়ারগুলোতে পার্টিসিপেট করলে কি হয়, সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে স্টুডেন্টদের একটা ধারণা হয়। সেখানে তো সব ধরনের স্টুডেন্টরা আসছে, সিভি ড্রপ করছে বা তারা জানার চেষ্টা করছে এটা কোন ইন্ডাস্ট্রি, তাদের কি কি আছে কি কি নেই। সো সেখানে গিয়ে যখন আমরা আমাদের কোম্পানিকে প্রেজেন্ট করছি, আমাদের কোম্পানিতে কি কি আছে, কি কি সুবিধা তারা পাবে, তারা এখানে আসলে তাদের কেরিয়ারটা কিভাবে ডেভেলপ করবে, এগুলো সম্পর্কে যখন জানতে পারছে, তখন কিন্তু তারা এই ইন্টারেস্টটা ফিল করছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক ইউনিভার্সিটির কিন্তু এখনও অনেক মানে নেগেটিভ ধারণা আছে, হ্যাঁ, যে এখানে এসে আমাদের আসলে ফিউচারটা কি হবে। সো এই ধারণাটা ব্রেক করার জন্য কিন্তু আমাদের হামিম গ্রুপ থেকে একটা বড় প্রজেক্ট লঞ্চ করা হয়েছে, যেটাকে আমরা বলি এমটিও প্রজেক্ট, ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার প্রজেক্ট। সো এই প্রজেক্টটার মাধ্যমে আপনারা মানে প্রত্যেক ব্যাচে কি পরিমাণ পিপল হায়ার করেন? এমটিও প্রজেক্টে আমরা মিনিমাম 20 থেকে 30 জনের মতো হায়ার করা হয়ে থাকে। বেসিক্যালি আমাদের এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে $50 বিলিয়ন এক্সপোর্ট করতেছে। জি, বাংলাদেশের সবচেয়ে বড় ফরেন আর্নিং ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের আরএমজি ইন্ডাস্ট্রি। এবং এই ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি আমরা নিউজে সার্চ দিই, আমি দেখাতে পারবো হয়তো নিউজে যদি আমরা সার্চ করি গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে, সবগুলো নেগেটিভ নিউজ আসতেছে। সোশ্যাল মিডিয়াতে যদি যাই, যত আরএমজি ইন্ডাস্ট্রির নেগেটিভ জিনিসপত্র আছে এগুলোকে হাইলাইট করা হচ্ছে। আমাদের দেশে যারা মিডিয়া আছে এরা বেশিরভাগই নেগেটিভ জিনিসগুলোকে সামনে নিয়ে আসে। তো স্টুডেন্টসরা তারা হয়তো ফেসবুকে স্ক্রল করে দেখে যে ওকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আনরেস্ট, তারপর হচ্ছে স্যালারি দেওয়া হচ্ছে না, স্ট্রাইক, তারপর হচ্ছে ওয়ার্কারদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এখন এটা যে বাংলাদেশের ইকোনমিতে কত বড় অবদান রাখছে এই জিনিসটা কিন্তু কোথাও হাইলাইট করা হচ্ছে না। এখন এইচআর প্রফেশনাল হিসাবে বা এইচআর এর যে কমিউনিটি আছে
তারা কি এডিশনাল কোনো স্টেপ নিতে পারে কিনা, সামহাও আমাদের এই ইন্ডাস্ট্রিটা নিয়ে ইন্টারনালি আমরা কোনো ব্র্যান্ডিং অ্যাক্টিভিটি ইনিশিয়েটিভ নিতে পারি কিনা, যাতে করে টিয়ার 1 স্টুডেন্টস যারা আছে তারা আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসে। কেন তাদেরকে দরকার? বিকজ হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা এখন স্ট্রাগল করতেছে ইন টার্মস অফ প্রফিটেবিলিটি, তারপর হচ্ছে যে ইন টার্মস অফ এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, সব কিছুতে আমরা স্ট্রাগল করতেছি। এই জিনিসগুলো যদি সলভ করতে চাই তাহলে আমাদের টিয়ার 1 স্টুডেন্টকে দরকার এবং বেস্ট ট্যালেন্টেড পিপলদেরকে ইন্ডাস্ট্রিতে আনতে হবে। এই ইনিশিয়েটিভটা কে নিবে, কে ব্র্যান্ডিংয়ের কাজ করবে, কে তাদেরকে পজিটিভ নিউজগুলো শেয়ার করবে, এটা আসলে রেসপন্সিবিলিটি কার? সুন্দর কোশ্চেন করেছেন। বেসিক্যালি এটা হচ্ছে আমি বলবো এইচআরের একটা অনেক বড় অবদান আছে এখানে, তারা একটা বড় রোল প্লে করতে পারে এখানে। কারণ চারিদিকে যেরকম নেগেটিভ নিউজ প্রচার করা হচ্ছে, তারপর আমি বলবো যে সার্ভে করলে যে দেখা যাবে সেটা পার্সেন্টেজ হচ্ছে অনেক কম। যেগুলো প্রমিনেন্ট ইন্ডাস্ট্রি আছে, আরএমজি ইন্ডাস্ট্রি আছে, সেগুলোতে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো নেই। কিন্তু তারাও হচ্ছে এটার শিকার হচ্ছে, বিকজ এই ব্যাড ইমেজটা কিন্তু তাদের উপর এসে পড়ছে। হ্যাঁ, এই ব্যাড ইমেজটার কারণে তারাও কিন্তু দেখা যাচ্ছে যে ভালো লোক হায়ার করতে গিয়ে বা তাদের ব্র্যান্ড ইমেজও নষ্ট হচ্ছে। সো এটার ক্ষেত্রে আমি বলবো যে এটাকে ইন্ডাস্ট্রিকেও কিন্তু এই যে যেটা আমি বলছিলাম যে ইন্ডাস্ট্রিকে এগিয়ে যেতে হবে একাডেমিগুলোর দিকে, যে ঠিক আছে তাদের সাথে একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারলে, যে হ্যাঁ তাদেরকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসে ভিজিট করিয়ে, হ্যাঁ কারণ কি যে একাডেমি কিন্তু অনেক বড় একটা পার্ট থাকে যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট। কিন্তু আমাদের একাডেমিগুলোতে হয় কি যে শুধু তাদের থিওরিক্যাল পড়ার প্রতি তারা বেশি হচ্ছে প্রায়োরিটি দেয়, কিন্তু থিওরিক্যালের সাথে যে প্র্যাকটিক্যালটা ম্যাচ করে পড়তে হবে, তাদের নলেজটাকে আরও বেশি এমফাসাইজ করার জন্য, এটা কিন্তু তারা করে না। এটা যদি করে যে থিওরিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করার জন্য তারা যদি বেশি বেশি ইন্ডাস্ট্রি ভিজিট করে, তাহলে এখানে দুটো লাভ হচ্ছে তাদের। এক হচ্ছে যে তারা তাদের থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজটা গ্যাদার করতে পারছে, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে যে নেগেটিভ ধারণাগুলো আছে এগুলো কিন্তু তাদের দূর হয়ে যাবে। তারা যখন একটা ইন্ডাস্ট্রি ভিজিট করবে, যখন দেখবে যে আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কী কী আছে, কী কী প্রসেস হচ্ছে, কিভাবে তারা বিজনেস করছে, কত বিজনেস করছে, এবং কোন কোন টাইপের লোকজন এখানে কাজ করছে। ওই যে বললাম এখানে একদম অশিক্ষিত থেকে শুরু করে পিএইচডিধারী লোকজনও কিন্তু এখানে কাজ করছে। তারা যখন এসে দেখবে এই এনভায়রনমেন্টটা, অটোমেটিক্যালি কিন্তু তাদের মাইন্ডসেটটা তখন চেঞ্জ হবে। সো আমি বলবো ইন্ডাস্ট্রিয়াল ভিজিট যেটা একাডেমির পক্ষ থেকে, এটা যদি তারা শুরু করে দেয় এবং এটা ঘন ঘন করে, তাহলে আমার মনে হয় সিনারিওটা অনেকাংশে চেঞ্জ হয়ে যাবে এবং ইন্ডাস্ট্রিগুলো ভালো ভালো ট্যালেন্টেড পাবে। তার মানে আমরা কয়েকটা জিনিস ডিসকাস করলাম। একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, সো স্টুডেন্টসরা যখন তাদের সিলেবাসেরই একটা পার্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, সো ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে আমরা আরএমজি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো পার্টিসিপেট করতে পারি, এখানে তাদেরকে ওয়েলকাম করতে পারি এবং আমাদের প্রসেসগুলো তাদেরকে দেখাইতে পারি যে এটা কত ভাস্ট একটা জায়গা কাজ করার জন্য। এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে যে আমরা আবার ওখানে যেতে পারি, জব ফেয়ার হোক বা বিভিন্ন সেমিনারে হোক বা বিভিন্ন ওয়ার্কশপে আমরা পার্টিসিপেট করতে পারি এবং আমরা দেখাতে পারি যে কিভাবে আমাদের এই ইন্ডাস্ট্রি দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে এবং এইখানে কেন ট্যালেন্টেড স্টুডেন্টদেরকে দরকার এবং এইখানে কন্ট্রিবিউট করলে এখানে খুব ভালো একটা ক্যারিয়ার বিল্ড করার সুযোগ আছে। তো এই জিনিসগুলো আমাদের ওখানে গিয়েও ব্র্যান্ডিং করতে হবে, আবার তাদেরকে ইনভাইটও করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হোক, আপনি বলছেন যে এমটিও প্রোগ্রাম, এই জায়গাগুলোতে তাদেরকে ইনক্লুড করতে হবে, আরো বেশি বাড়াতে হবে, এই কার্যক্রমগুলো আরো বাড়াতে হবে। সো এট দ্য সেম টাইম আমরা যদি চিন্তা করি, যখন তারা ওকে সামহাউ তারা কনভিন্সড হয়ে আমাদের আরএমজি ম্যানুফ্যাকচারিং কোন একটা ফ্যাক্টরিতে জয়েন করলো, সে চাইলে অন্য জায়গায় যেতে পারতো, বাট এখানে আসছে বিকজ সে কনভিন্সড হয়ে গেছে। এখন আসার পরে কি হচ্ছে? আসার পরে তাকে আমরা কোনো একটা জায়গায় কোনো একটা ডিপার্টমেন্ট বা সেকশনে অ্যাসাইন করতেছি, করার পর তাকে একজন সিনিয়র বা হচ্ছে ডিপার্টমেন্ট হেড তাকে গাইড করতেছে, অনেক সময় করতে পারে, অনেক সময় করতে পারে না, তার কাছে পুরো ইন্ডাস্ট্রিটা নতুন, সে এখানে আসার পর দেখতেছে কেউ হেল্প করে না, তারপর হচ্ছে অনেক কাজ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরেও কাজ শেষ হচ্ছে না, সন্ধ্যার পরেও কাজ করতে হচ্ছে, তারপর ছুটি সপ্তাহে একদিন। তো এটা গুড যে আপনারা হামিমে হয়তো অল্টারনেট স্যাটারডে হলিডের ব্যবস্থা করেছেন, বাট সবগুলো জায়গায় এটা করতে পারেনি। সো এই জায়গায় যে তার যে স্টাক হয়ে যাচ্ছে, এখানে আসার পর হতাশ হয়ে যাচ্ছে বিকজ অফ কেউ কিছু শেখায় না, এই জিনিসটা আপনারা কিভাবে সলভ করতেছেন? এটা বেসিক্যালি আমি যদি বলি যে আমাদের যে এমটিও প্রজেক্টটা আছে, এটা অনেকটা বললাম যেটা একটা এক্সক্লুসিভ একদম ইন্টেন্সিভ কেয়ারের মাধ্যমে করা হয়। আমরা যখন তাদেরকে এমটিও প্রজেক্টে এনরোল করার পর আমরা তাদেরকে 1 বছরের একটা ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে রাখি। সেখানে তাদেরকে
হার্ড স্কিল এবং সফট স্কিল দুটো স্কিলই শেখানো হয়, অন দ্য জব এবং অফ দ্য জব দুটো ট্রেনিংয়ের মাধ্যমে। তারা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে যাচ্ছে, সেখানে শিখছে, আবার তাদেরকে ক্লাসরুমে টিচিংও দেওয়া হচ্ছে, ফুল বিজনেস প্রসেসের উপরই দেওয়া হচ্ছে তাদেরকে। এই যে তাদেরকে যখন 1 বছর পর যখন তারা তাদেরকে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল কাউকে দেওয়া হচ্ছে আইতে, কাউকে দেওয়া হচ্ছে হয়তো ইঞ্জিনিয়ারিং সেকশনে, এরকম করে যখন ভাগ করে দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি না। তাদেরকে কিন্তু অলওয়েজ আমাদের এইচআর একটা টিম আছে, ওডি টিম, যে টিমটা সারাক্ষণ তাদেরকে একটা কেয়ারিংয়ের মধ্যে রাখছে এবং তাদের একটা পারফরমেন্স ইভ্যালুয়েট করছে যে তারা কীরকম পারফর্ম করছে এবং তারা কী কী চ্যালেঞ্জ ফেস করছে। যখনই সার্ভেতে চলে আসে যে তারা কিছু চ্যালেঞ্জ ফেস করছে, আমরা তাড়াতাড়ি করছি কি সেটাকে মিটিগেট করার চেষ্টা করছি এইচআর থেকে, এবং তাদের যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলোকে সেভাবেই তাদেরকে তাদের যে এখনকার বলবো লাইফস্টাইল বলেন, তাদের যে লিভিং কস্ট বলেন, তাদের যে মার্কেট ডিমান্ড বলেন, সেই অনুযায়ী কিন্তু সেটা অ্যাডজাস্ট করা হচ্ছে, ঠিক আছে। এবং এই যে ইন্টেন্সিভ কেয়ারের মাধ্যমে তাদেরকে করা হচ্ছে, এটা কিন্তু তারাও ফিল করছে যে হ্যাঁ আমাদেরকে এক্সট্রাভাবে আমাদেরকে গাইডেন্স দেওয়া হচ্ছে, আমাদেরকে নার্সিং করা হচ্ছে, এবং আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো, যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি, যেটার কারণে হয়তো আমরা আনকমফোর্টেবল ফিল করতে পারি, সেই চ্যালেঞ্জগুলো ইমিডিয়েটলি মিটিগেট করা হচ্ছে। এভাবে কিন্তু তারা হচ্ছে তাদেরকে আস্তে আস্তে করে সাস্টেনেবল স্টেজে একটা নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, সো দ্যাট মিন্স তারা বেসিক্যালি হার্ড স্কিলও শিখতেছে, অ্যাট দ্য সেম টাইম সফট স্কিল, হার্ড স্কিল এবং সফট স্কিল দুটাতেই তারা এক্সপোজ হচ্ছে। এক্স্যাক্টলি। সো এর ফলে কি হচ্ছে, তাদের একটা ইন্ডাস্ট্রির মানে নলেজ বেস ক্রিয়েট হচ্ছে, ফান্ডামেন্টালগুলো তারা জেনে যাচ্ছে। রিয়েলি কোন একটা ডিপার্টমেন্টে অ্যাসাইন করার আগে মোটামুটি বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জিনিসটা সম্পর্কে তার জানা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদের জন্য দিচ্ছি। এখন আসেন যারা হচ্ছে যে অলরেডি 2-3 বছর এক্সপেরিয়েন্সড, অলরেডি কোন একটা ডিপার্টমেন্টে হয়তো সিনিয়র এক্সিকিউটিভ অথবা ম্যানেজার পজিশনে আছে, তাদের জন্য হামিমে কি ধরনের ট্রেনিং অ্যারেঞ্জ করা হচ্ছে? আমাদের এখানে পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম যে সিস্টেমটা চালু আছে, সেই পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের উপর বেস করে এভরি মান্থ আমাদের পারফরমেন্সটাকে ইভ্যালুয়েট করা হয়। ইভ্যালুয়েশনের পর হয় কি, এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে রেটিংটা আসে, রেটিংটা দেখা যাচ্ছে যে কেউ ভেরি গুড আসছে, কেউ গুড আসছে, কেউ হয়তো এভারেজ আসছে। যখন এভারেজ মার্কিংয়ে আসছে তখন কিন্তু আমরা দেখছি যে সে কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে এভারেজ আসছে, কোন পয়েন্টটাতে তার উইকনেস আছে। এই যে ইভ্যালুয়েশনটা হচ্ছে, এটা কি সফট স্কিলের উপর ইভ্যালুয়েশন হচ্ছে নাকি অ্যাকচুয়াল বিজনেস নাম্বারের উপর? বোথ, দুটোই থাকছে। তার হার্ড স্কিল এবং সফট স্কিল দুটোর উপর বেস করে তার হার্ড স্কিল থাকছে, আর পাশাপাশি তার যে আমরা যেটাকে বলছি ইন্টারপার্সোনাল স্কিল, সেটা দুটোর উপরে বেস করে তার ইভ্যালুয়েশনটা হচ্ছে। ইভ্যালুয়েশনে যখন যারা একটু বিলো মার্কিংয়ে আসছে, যেটাকে আমরা এভারেজ বলছি, তো হ্যাঁ বেঞ্চমার্কের কাছে নিচে চলে আসছে, যেটাকে আমরা বলি যে এভারেজ, তখন এই এভারেজের স্কেলে যারা চলে আসে তখন আমরা দেখি যে তার ডেভেলপমেন্ট এরিয়াগুলো কোথায়। আমরা কিন্তু এটাকে উইকনেস বলি না, আমরা বলি তার ডেভেলপমেন্ট এরিয়া। সেই ডেভেলপমেন্ট এরিয়াগুলোকে ফাইন্ড আউট করে আমরা তাদের জন্য সেভাবে ট্রেনিং ক্যালেন্ডার প্রিপেয়ার করি যে সে তার কোন জায়গাটাতে তার স্কিলটা ডেভেলপ করতে হবে, তার হার্ড স্কিলে প্রবলেম না তার সফট স্কিলে প্রবলেম আছে, সেভাবে তার ক্যালেন্ডার প্রিপেয়ার করা হয় তার জন্য, এবং তাকে সেভাবে ট্রেন আপ করা হয়। এবং একটা আমি একটু এই সিচুয়েশনটাকে একটু ইমাজিন করি, সে যদি কেউ একজন মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে, সো মার্কেটিং ডিপার্টমেন্টের পারফরম্যান্স ইভালুয়েশন যদি আমরা করতে চাই, সো আমরা যেটা চিন্তা করতে পারি হার্ড স্কিল এবং সফট স্কিলস, বা আমরা বলতে পারি কোয়ান্টিটেটিভ কেপিআই এবং কোয়ালিটেটিভ কেপিআই। সো কোয়ান্টিটেটিভ কেপিআই তে আমরা হয়তো তার টপ লাইন টার্গেট বা সেলস টার্গেট কত, তারপর হচ্ছে প্রফিটেবিলিটি কত টার্গেট, অন টাইম ডেলিভারি, তারপর হচ্ছে যে আপনার অর্ডার ফুলফিলমেন্ট, এই ধরনের কিছু কেপিআই আছে। তো আমরা যদি দেখি যে কোনো একজন এখানে 60% অ্যাচিভ করছে, কেন সে 60% অ্যাচিভ করলো যেখানে তার কলিগ হয়তো 95% অ্যাচিভ করছে? এখন তার এই গ্যাপটা কেন হচ্ছে, সেখানে হয়তো আমরা তখন কোয়ালিটেটিভ কেপিআই দেখতে পারি যে ওকে তার কি আসলে অর্গানাইজিং স্কিল ঠিক আছে কিনা, তার কমিউনিকেশন স্কিল ঠিক আছে কিনা, কমিউনিকেশন স্কিল ঠিক আছে কিনা, আপনি যেটা বলেন ইন্টারপার্সোনাল স্কিল ঠিক আছে কিনা, আমরা কি এভাবে অ্যাসেস করতেছি? জি, এভাবেই অ্যাসেস করা হচ্ছে যে তার কোন জায়গাটাতে ডেভেলপমেন্ট পেয়ে যায়, তাহলে কি তার জন্য আলাদা করে কোনো ডেভেলপমেন্ট প্ল্যান প্রিপেয়ার করা হচ্ছে যে ওই ইন্ডিভিজুয়ালের জন্য যদি 65% থেকে 95% কেপিআই নিয়ে যেতে চাই, তাহলে তাকে কোন কোন ট্রেনিং এর ভিতর দিয়ে যাবে? এটা কি এই লেভেলে করা হচ্ছে কিনা? জি, এই লেভেলে করা হচ্ছে। যখন আমাদের ওখানে কিছু ক্রাইটেরিয়া সেট করা থাকে, যে দেখা যাচ্ছে যে
এই ক্রাইটেরিয়ার মধ্যে কতজন পড়েছে। যখন সবার ইভ্যালুয়েশনটা চলে আসে, দেখা যাচ্ছে যারা এভারেজে মার্কিংয়ে এসেছে তারা কি কি কারণে এসেছে, এবং যারা এই মার্কিংয়ের মধ্যে আসছে তাদের কোন কোন ল্যাকিংসটা আছে আর কি, তারা কোন কোন জায়গায় তার ইমপ্রুভমেন্ট দরকার, সেগুলোকে আলাদা আলাদা করে ক্যাটাগরি করা হয় এবং সেভাবে টপিক সেট করা হয়, ট্রেনিং টপিক সেট করা হয়। তখন সেই টপিকটার উপর সেই ব্যাচটাকে ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে আপনি এক্সাম্পল দিতে পারবেন যে আপনাদের রিসেন্ট স্টাডি থেকে বা রিসেন্ট পারফরমেন্স অ্যানালাইসিস থেকে কোন ধরনের ল্যাকিংসগুলো বেশি পাওয়া গেছে জেনারেলি? জেনারেলি আমি যদি বলি, সেটা দেখা যায় যে আমি যদি সফট স্কিলে আসি, সফট স্কিলের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগই দেখা যায় যে লিডারশিপ এবং কমিউনিকেশন, এই দুটো ল্যাকিংস বেশি পাওয়া যায়। যে দেখা যাচ্ছে যে সে একটা টিমকে লিড করছে, বাট সে ঠিকমতো লিড করতে পারছে না, হ্যাঁ, সে কারণে তার ইন্টারপার্সোনাল স্কিল যে রেটিংটা আছে সেটা একটু কম এসেছে। তখন তাকে লিডারশিপ এবং কমিউনিকেশন এই দুটোর প্রতি বেশি এমফাসাইজ করা হয়, যে এই দুটো ট্রেনিং তার জন্য বেশি ইম্পর্টেন্ট। আবার যদি আমি হার্ড স্কিলে আসি, হার্ড স্কিলে দেখা যায় যে এটা ভ্যারি করে যে হচ্ছে কি কার জব রেসপন্সিবিলিটি কী এবং কে কোন ডিপার্টমেন্টে। দেখা যাচ্ছে যে একজন প্রোডাকশন ডিপার্টমেন্টে হতে পারে, বা একজন আই ডিপার্টমেন্টে হতে পারে, ঠিক আছে, অথবা একজন কেউ কোয়ালিটি ডিপার্টমেন্টের হতে পারে। সো তার সেই ডিপার্টমেন্ট রিলেটেড যে জব ডিসক্রিপশনটা আছে বা তার যে রেসপন্সিবিলিটিগুলো ছিল, বা ওই কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করতে গেলে তার আসলে কি কি বেসিক জিনিস জানা দরকার, যেটা ঠিকমতো তার ল্যাক অফ নলেজের কারণে সে ঠিকমতো পারফর্ম করতে পারছে না, সেটার উপর বেস করে তখন তাকে হার্ড স্কিলের ট্রেনিংটা দেওয়া হয়। আচ্ছা, এবার একটা জিনিস আমি শেয়ার করি, এটা হচ্ছে লিঙ্কডইন ওয়ার্ক স্পেসের রিপোর্ট অনুযায়ী 75% কোম্পানি লিডারশিপ এবং কমিউনিকেশনের উপরে ট্রেনিং দেয়, 75%। অথচ সেম রিপোর্টেই বলা আছে যে 89% কোম্পানি লিডারশিপ এবং কমিউনিকেশনের ট্রেনিংয়ের ইফেক্টটাকে রিয়েলাইজ করতে পারে না। এখন এটার রিজন কি হতে পারে? রিজন হতে পারে যে ট্রেইনারের কোয়ালিটিতে সমস্যা হতে পারে, অথবা এটা হতে পারে যে ট্রেনিং সিলেবাস যেটা দেয়া আছে এটা হয়তো রিয়েলিস্টিক না হতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে বেসিক্যালি যাদের মাধ্যমে ট্রেনিংটা দেয়া হচ্ছে সে এই ইন্ডাস্ট্রিতে কাজই করেনি, বা সে ইভেন এই ইন্ডাস্ট্রির প্র্যাকটিশনারই না। সো এই ইন্ডাস্ট্রির যে পেইন পয়েন্টগুলো যেগুলো সলভ করতে হচ্ছে, যার কারণে বেসিক্যালি পারফরমেন্স আপ টু মার্ক হচ্ছে না, সে সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। তো অনেক সময় বাংলাদেশে যারা ট্রেনিং দেয়, আমরা যদি দেখি, আপনি যদি মনে মনে 5 জন ট্রেইনারের ফেস কল্পনা করবেন, যদি করেন তাহলে দেখবেন বেশিরভাগই হচ্ছে লিডারশিপ এবং কমিউনিকেশনের ট্রেনিং দেয়। তো এবং তাদের অধিকাংশেরই আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিতে সরাসরি কোনো ফাংশনাল রোল প্লে করার কোনো এক্সপিরিয়েন্স নাই। তাহলে এই জিনিসটা আপনারা কিভাবে এনশিওর করেন যে ওকে আমরা লিডারশিপ ট্রেনিং দিচ্ছি, কমিউনিকেশন ট্রেনিং দিচ্ছি এবং এটা ইফেক্টিভলি তাদের কাছে যাচ্ছে এবং তাদের লিডারশিপ বা কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হচ্ছে, আপনি এনশিওর করেন কিভাবে? বেসিক্যালি যেটা আপনি বলেন পারফেক্টলি বলেছেন, কিন্তু এখানে দেখা যায় কি লিডারশিপ যে বিষয়টা, আসলে লিডারশিপ বিষয়টা পুরোটাই একটা হচ্ছে মোটিভেশনাল টাইপের। হ্যাঁ, যে আমি একজনকে কাজ করার জন্য বা তার টিমটাকে লিড দেওয়ার জন্য তাকে আমি ইনফ্লুয়েন্স করছি, এটা অ্যাকচুয়ালি আমি বলবো লিডারশিপ ট্রেনিংটা পুরোটা হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার ট্রেনিং, যে তাকে তার কনফিডেন্টটাকে গ্রো করে সে কিভাবে লিড দিবে সেটা হচ্ছে তৈরি করা। এখন সে একজন যখন লিডার তৈরি হয়, সে কিন্তু যে কোনো টিমকে লিড দিতে পারবে। হতে পারে সেটা প্রোডাকশনের ক্ষেত্রে হোক, সেটা কোয়ালিটির ক্ষেত্রে হোক, বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হোক। লিডারশিপ জিনিসটা কিন্তু ডিফারেন্স, এটা হচ্ছে একটা মানে হলিস্টিক ব্যাপার। আমি বলবো যে এটা না যে একটা ডিপার্টমেন্টাল হার্ড স্কিল ট্রেনিং টাইপের। হার্ড স্কিল ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনাকে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ লাগবে, বাট আপনার যখন আপনি সফট স্কিল ট্রেনিং দিবেন, এই যে লিডারশিপ এবং কমিউনিকেশন বলেন, এগুলো কিন্তু হচ্ছে ওভারঅল কিন্তু সেম। কমিউনিকেশন যে স্কিল, কমিউনিকেশন কিন্তু সবার ক্ষেত্রে একই। আপনি একজন প্রোডাকশন পারসন তার টিম মেম্বারের সাথে যেভাবে কমিউনিকেট করবে, কমিউনিকেশন স্কিলগুলো তার দরকার। ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল আমি যেটাকে বলবো, সেটা হচ্ছে একজন অ্যাকাউন্টসের যে টিম লিডার আছে, সে তার টিমের সাথে যখন কমিউনিকেশন করবে, সেম টাইপের কিন্তু কমিউনিকেশন স্কিল দরকার। সো এই জিনিসগুলো কিন্তু সব বেসিক জিনিস, মানে একই টাইপের। লিডারশিপটাও কিন্তু সেম, যে আপনি কিভাবে লিড দিচ্ছেন, তার মধ্যে সেই লিডারশিপ স্কিলটা আছে কি না, তার মানে সে সেলফ মোটিভেটেড কিনা, এবং টিমকে মোটিভেট করে কাজ করাতে পারছে কিনা, এটা কিন্তু হচ্ছে মেন উদ্দেশ্য, যে সে কনফিডেন্টলি টিমটাকে লিড করতে পারছে কিনা। এটার জন্য কিন্তু একদম থাকে যে সেই ইন্ডাস্ট্রির সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ হয়ে লিডারশিপের ট্রেনিং দিতে হবে, নট লাইক দ্যাট। কিন্তু
এটা দরকার হয় যখন সে হার্ড স্কিলের ট্রেনিং দিবে, তখন কিন্তু সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ দরকার হয়। আচ্ছা, এই জায়গায় আমি একটা সিনারিও আপনার সাথে শেয়ার করি। সো আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে যে জিনিসটা দেখি, অনেক সময় দেখা যায়, এক্সাম্পল দিতে পারি, যেমন কেউ একজন যদি উনি সাপ্লাই চেনে কাজ করেন, সাপ্লাই চেনের মেইন কেপিআই গুলো কি কি যদি আমরা চিন্তা করি, একটা কেপিআই হচ্ছে অন টাইমে ম্যাটেরিয়াল ইন হাউস করতে হবে। আপনি শুরুতেই এই প্রবলেমটা বলছেন, সো এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা না করলে আলটিমেটলি কস্ট বেড়ে যাচ্ছে, প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, সবখানে হ্যাম্পার হচ্ছে। তো একটা বিগ কেপিআই সাপ্লাই চেনের জন্য হচ্ছে অন টাইমে ম্যাটেরিয়াল ইন হাউস করা। সেকেন্ডারি হতে পারে যে ম্যাটেরিয়াল যেটা আমরা ইন হাউস করতেছি এটার কোয়ালিটিটা এনশিওর করা। তার মানে 1 নাম্বার কেপি হচ্ছে অন টাইম ডেলিভারি, 2 নাম্বার হচ্ছে কোয়ালিটি, 3 নাম্বার কি হতে পারে, আমরা যে পরিমাণ ম্যাটেরিয়াল ইন হাউস করতেছি এটাকে ইউটিলাইজ করতে পারছি কিনা সময় মতো, নাকি ওভার স্টক হয়ে যাচ্ছে। সো স্টকের এজিং এটা হতে পারে আরেকটা কেপিআই। আরেকটা কেপিআই কি হতে পারে যে ওকে, আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইন হাউস করতেছি এগুলাকে যে বাজেট ছিল ওই প্রোডাক্টের পারচেজের জন্য উইদিন দা বাজেট আমাকে পারচেজ করতে হবে, অথবা এখানে আমাকে যে বাজেট দেয়া আছে ওখান থেকে আমাকে সেভ করতে হবে, তো ইত্যাদি ইত্যাদি, এগুলো কেপিআই। এখন সে যখন কাজটা করতে যাবে অথবা সাপ্লাই চেইন টিমকে যখন লিড দিতে যাবে, তাকে কিছু স্কিল দরকার হবে যে হ্যাঁ কিভাবে সে টিমকে ম্যানেজ করবে এবং কিভাবে সে টিম মেম্বারদেরকে মোটিভেটেড রাখবে, বা যে কোনো একটা রিকোয়ারমেন্ট যেটা হয়তো মার্কেটিং থেকে আসতেছে এটা কিভাবে সে কমিউনিকেট করবে। এখন কমিউনিকেশনটা তো কয়েক রকম হতে পারে। একটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে হ্যাঁ জেনেরিক কমিউনিকেশন, নট স্পেসিফিক টু দ্য সাবজেক্ট ম্যাটার। আবার এরকম কিছু কমিউনিকেশন হতে পারে, যেমন আমি যদি একটা ফ্যাব্রিকের স্পেসিফিকেশন বা হচ্ছে যে ডাইজ অথবা কেমিক্যালের স্পেসিফিকেশন কি হবে এটা কমিউনিকেট করতে চাই টিম মেম্বারের সাথে, তাহলে কিভাবে কমিউনিকেট করা উচিত, কি ধরনের ইনফরমেশন এখানে দেওয়া উচিত, এটা কি রিটেন কমিউনিকেশন হওয়া উচিত নাকি ভার্বাল, নাকি হচ্ছে ইমেইলে, নাকি এটা কোন একটা সিস্টেমের থ্রুতে কমিউনিকেট করা উচিত। আবার কমিউনিকেট করার পর কতদিন পর আমি এটাকে ফলো আপ করব, এই যে ফলো আপ করবো এই ফলো আপের মেকানিজমটা কি হবে, এট এ টাইম যদি 200-300টা অর্ডার চালু থাকে আমি কিভাবে ফলো আপ করব। এখন কোন অর্ডারটা ডিলে হচ্ছে, 200 অর্ডার চলতেছে এট এ টাইম, কোনটা ডিলে হচ্ছে, কোনটা অন টাইমে আছে, কোনটা রিস্কে আছে, আমি বুঝবো কিভাবে, এটা আমি কিভাবে কমিউনিকেট করব, ইভেন সাপ্লায়ারকে আমি কিভাবে কমিউনিকেট করব। এটার জন্য হয়তো আমাদের সামহাউ কোনো একটা টুলস বা কোনো একটা ট্র্যাকিং সিস্টেম দরকার যেটার মাধ্যমে আমি তার সাথে কমিউনিকেট করব। তো আপনার কি মনে হয় না যে বিসাইডস দ্য জেনারিক কমিউনিকেশন এই ধরনের মানে সিস্টেমেটিক কমিউনিকেশন গুলোর দরকার আছে, আদারওয়াইজ আলটিমেটলি কমিউনিকেশনটা তো হচ্ছে না। রাইট, আপনি পারফেক্ট বলেছেন। বাট আমি যেটা বলেছিলাম যে জেনারিক যে কমিউনিকেশনটা, কেউ যদি একদম পারফেক্টলি একটা ফুল কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশন দুই রকম, একটা হচ্ছে কমিউনিকেশন, একটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। যে কমিউনিকেশনের পজিটিভ ফিডব্যাক আসবে, আপনার ফিডব্যাকটা হবে সে যেটা চাচ্ছিল গোল ওরিয়েন্টেড, তাহলে সেটা হলো ইফেক্টিভ কমিউনিকেশন। আচ্ছা, কেউ যদি একজন পারফেক্টলি ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলের ফুল একটা ট্রেনিং করে তাহলে কিন্তু এই সবগুলো কাভার করে, কারণ কমিউনিকেশন স্কিলের যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের মধ্যে কিন্তু সবগুলো কমিউনিকেশন কাভার করে যায়। যেমন আপনি যখন ইমেল কমিউনিকেশন করবেন তখন কিভাবে করবেন, আপনি যখন কারোর সাথে ফোনে কমিউনিকেশন করবেন তখন কিভাবে করবেন, আপনি যখন ফেস টু ফেস কমিউনিকেশন করছেন তখন কিভাবে করবেন, মানে অল টাইপস অফ কমিউনিকেশন কাভার করছে। সো আপনি যখন একটা কমিউনিকেশন স্কিলের অল টাইপস অফ কমিউনিকেশন আপনার মধ্যে থাকবে, একজন লিডারের মধ্যে থাকবে, তখন কিন্তু সে বুঝে যাবে, সে যখন সাপ্লাই চেইনে কাজ করছে তখন কিন্তু সে বুঝতে পারবে যে আমার এখন কিভাবে কমিউনিকেশন করতে হবে। আমি যখন আমার সাপ্লাই চেইনে ডিপার্টমেন্টে থেকে লিড পজিশনে থেকে আমি যখন আমার সিনিয়রের সাথে কমিউনিকেশন করব তখন আমি কিভাবে করব, আমি যখন আমার ভেন্ডরদের সাথে করব তখন কিভাবে করব, আমি যখন আমার ক্লায়েন্টদের সাথে করব তখন কিভাবে করব, আমি যখন আমার টিম মেম্বারের সাথে করব তাদেরকে কাজের একটা প্যাটার্ন বোঝানোর জন্য তখন আমি কিভাবে কমিউনিকেশন করব, তখন কিন্তু সে ফুল কমিউনিকেশনের প্যাটার্নটা তার জানা থাকবে। সো একজন যখন কমিউনিকেশন লিডিং পজিশনে কেউ কমিউনিকেশন স্কিলে ট্রেনিং করে তখন কিন্তু সে তার এই সব চ্যানেলগুলো, যে কমিউনিকেশন যতগুলো চ্যানেল আছে সব চ্যানেলগুলো কিন্তু তাকে ফুল ট্রেনিংটা করতে হবে। কেউ যদি একটা পার্শিয়াল ট্রেনিং করে তাহলে কিন্তু সে পারবে না, আপনি যেটা বলছেন তার মধ্যে সে ল্যাকিংসটা থেকে যাবে। কেন বলতেছি, জাস্ট মানে টু আন্ডারস্ট্যান্ড যে হাউ দিস শুড ওয়ার্ক।
আচ্ছা, কমিউনিকেশন স্কিলে আপনি বলছেন যে এটা একটা কাইন্ড অফ হলিস্টিক কমিউনিকেশন জি স্কিল সম্পর্কে জানতে হবে, ফাইন। সো আমরা যেটা ওয়ার্ক প্লেসে দেখতে পাই সেটা হচ্ছে যে দুটা জিনিস কমিউনিকেশনের, একটা হচ্ছে যে হাউ টু কমিউনিকেট হুম বা হোয়াট টুলস টু ইউজ, তারপর আরেকটা হতে পারে যে হাউ টু কমিউনিকেট, হোয়াট টুলস টু ইউজ, আরেকটা জিনিস হচ্ছে যে হোয়াট টু কমিউনিকেট। তো হাউ টু কমিউনিকেট বা কোন টুলস আমরা ইউজ করব সেটা হয়তো আমরা কভার করতে পারি। জি সে ফর এক্সাম্পল আপনি বললেন যে হাউ টু কমিউনিকেট ভিয়া ইমেইল হুম অথবা ফোন অথবা হোয়াটসঅ্যাপ অর আবার ফেস টু ফেস। অথবা ফেস টু ফেস। হ্যাঁ, আবার এটা হতে পারে যে সিনিয়রের সাথে কিভাবে করব, মানে স্টেক হোল্ডার কারা, এক্সটার্নাল পিপল, সাপ্লায়ার বা কাস্টমারের সাথে কিভাবে কমিউনিকেট করব, ঠিক আছে। এখন হোয়াট টু কমিউনিকেট এই পার্টটাতে মানে আমাদের মনে হয় যে এইখানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজের প্রয়োজন আছে। বিকজ আমি যখন সাপ্লায়ারের সাথে নেগোশিয়েট করব, কি কমিউনিকেট করলে আমি বেটার প্রাইস তার কাছ থেকে পাবো, তারপর হচ্ছে কোন ইনফরমেশনটা তার সাথে শেয়ার করা উচিত, কোন ইনফরমেশনটা প্রথমেই শেয়ার করা উচিত না, কোন ইনফরমেশনটা শেষে শেয়ার করা উচিত, এই জিনিসগুলো মিসিং হয়ে যাচ্ছে কিনা। রাইট, আপনি একদম পারফেক্টলি বলেছেন। এই জন্য যারা হচ্ছে এই যে এই পজিশনটাকে যারা লিড দিবে, এই লিডিং পজিশনে এসে আমি যেটা বলেছিলাম যে ইন্টারপার্সোনাল স্কিল, হ্যাঁ, ইন্টারপার্সোনাল স্কিলের মধ্যে শুধুমাত্র কমিউনিকেশন এবং লিডারশিপ হলে হবে না, তাকে নেগোসিয়েশন স্কিল থাকতে হবে, তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে হবে, তার মধ্যে প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, এই সবগুলো কিন্তু তার মধ্যে থাকতে হবে। এই যে যখন বললেন যে হোয়াট টু কমিউনিকেট, তাই না, হোয়াট টু কমিউনিকেটের ক্ষেত্রে কিন্তু যখন সে ক্লায়েন্ট বা ভেন্ডরের সাথে কমিউনিকেট করছে, তার স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেট করছে, তখন কিন্তু তার নেগোসিয়েশন পার্টটা চলে আসবে। যখন সে ভেন্ডরের সাথে প্রাইসিং নিয়ে কথা বলছে, তখন কিন্তু তার যে লিড রোলটা, তার মধ্যে কিন্তু সেই নেগোসিয়েশন স্কিলটা থাকতে হবে। সে কিভাবে নেগোশিয়েট করলে, এবং নেগোসিয়েশনটা ধরুন একটা কমিউনিকেশনের পার্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, সে যখন কমিউনিকেট করছে তখন তার এই নেগোসিয়েশন স্কিলটা সেখানে কাজে লাগছে। নেগোশিয়েট করে সে তখন কিন্তু কি করবে, সে প্রাইজিংটাকে কিভাবে কম করে কোম্পানিকে বেনিফিট করতে পারছে। দেন তারপর যখন সে তার টিমের সাথে কমিউনিকেট করছে, টিমের সাথে কমিউনিকেট করার সময় টিমকে কিভাবে এফিশিয়েন্ট ওয়েতে কাজে লাগাবে এবং তাদেরকে কিভাবে অন টাইমে কাজ করাবে, তখন কিন্তু তার যে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আছে সেটা কিন্তু কাজে লাগছে। সে তাদেরকে কিন্তু সেটা বোঝাতে সক্ষম হবে যে কাজগুলোকে কিভাবে ভাগ করতে হয়, যে আমরা কাজগুলোকে যখন টাইম ম্যানেজমেন্ট করার সময় কাজ ভাগ করি টু ডু লিস্ট থেকে, যে কোনটা আমার ইম্পর্টেন্ট, কোনটা আমার আর্জেন্ট, কোনটা আমার হচ্ছে লেস ইম্পর্টেন্ট, কোনটা আমি ডেলিগেট করবো আরেকজনকে, এই জিনিসগুলো তখন সে কাজে লাগাবে যখন সে টিমের সাথে কমিউনিকেট করছে। ওকে, ফাইন। সো আমরা বেসিক্যালি এটা বুঝতে পারলাম যে কিছু ইন্টারপার্সোনাল স্কিল আছে, সফট স্কিল, লিডারশিপ, কমিউনিকেশনের পাশাপাশি আরো কিছু স্কিল দরকার, তখন তার একটা কমপ্লিট সেন্স ক্রিয়েট হবে। এই সবগুলো মিলে কিন্তু এই যে যেমন লিডারশিপ, কমিউনিকেশন, দেন প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, দেন হচ্ছে নেগোসিয়েশন স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, এই সবগুলো মিলেই কিন্তু বেসিক্যালি একটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল একজন লিডারের। আচ্ছা, সো ইন্টারপার্সোনাল স্কিলস সে আমি অ্যাকোয়ার করলাম, জি, এখন এট দ্য সেম টাইম আমার হার্ড স্কিলও দরকার, আদারওয়াইজ আই ক্যান নট পারফর্ম। রাইট, পারফর্ম করতে গেলে তার হার্ড স্কিল এবং সফট স্কিল দুটাই দরকার। সো অ্যাকর্ডিং টু এমআইটি স্লোয়ানের রিপোর্ট অনুযায়ী আপনার যারা হচ্ছে সফট স্কিলে ফোকাস করে, সফট স্কিলের কারণে 22% টিম ওয়ার্ক ইনক্রিজ হয়। সো টিম ওয়ার্কের ফলে যে রেজাল্টটা আসে, এটা রেজাল্টটা 22% বেশি হয় যদি সফট স্কিল ট্রেনিং দেওয়া হয় একটা টিমকে। অ্যাট দ্য সেম টাইম যখন হার্ড স্কিল ট্রেনিং দেওয়া হয় সফট স্কিলের পাশাপাশি, তখন 25% অপারেশনাল কস্ট রিডাকশন করা পসিবল হয়। সো দ্যাট মিনস শুধু সফট স্কিল ট্রেনিং দিলেই হচ্ছে না, অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে হার্ড স্কিল ট্রেনিংও দিতে হবে। সো আমি জানি না, ইটস মাই পার্সোনাল অবজারভেশন থেকে আমি যেটা দেখেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ট্রেনিংগুলো দেওয়া হয় বেশিরভাগই হচ্ছে যে সফট স্কিলের ট্রেনিং মোস্টলি, বাট হার্ড স্কিলের ট্রেনিং না দেওয়ার কারণে আলটিমেটলি অর্গানাইজেশনের কস্ট সেভিং, তারপর হচ্ছে যে ইফিসিয়েন্সি ইনক্রিজ, এরপর হচ্ছে যে টপ লাইন গ্রোথ বা অন টাইমে ডেলিভার করা, অনেক কিছুতে স্ট্রাগল করে, যদিও তার কমিউনিকেশন স্কিল অনেক ভালো। এই জায়গায় আপনি কিভাবে সলভ করবেন? বিকজ আমাদের ফ্যাক্টরি
অনেকগুলো ফ্যাক্টরি এখন স্ট্রাগল করতেছে। রাইট, রাইট, এটা আপনি সুন্দর কথা বলেছেন। সফট স্কিল তো হচ্ছে যেটা হচ্ছে যে তাকে তার কাজটাকে একটা পার্সেন্টেজে গিয়ে তার কাজটাকে এনহ্যান্স করছে, হ্যাঁ। বাট মেইন যে কাজটা তাকে যে কাজের জন্য নেওয়া হয়েছে তার যে জব ডেসক্রিপশন, যেটা জব নলেজ বলছি, এটা কিন্তু থাকতে হবে তার পজিশন ওয়াইজ। যেমন আপনি একজন এক্সিকিউটিভ হায়ার করেছেন ফর পারচেজ ডিপার্টমেন্টের জন্য, তাকে কিন্তু একজন এক্সিকিউটিভের পারচেজ রিলেটেড কী কী জব ডেসক্রিপশনে আছে সেই জব নলেজটা কিন্তু তার থাকতে হবে। একজন পারচেজ ডিপার্টমেন্টের বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যিনি ম্যানেজার, তার কিন্তু ম্যানেজারাল পজিশনের যে রোলগুলো আছে, জব নলেজটা আছে, তার কিন্তু পারফেক্টলি থাকতে হবে। আদারওয়াইজ সে কিন্তু না পারবে টিমকে ঠিকমতো বোঝাতে বা টিমকে কাজ করাতে। তার যদি নিজেরই নলেজ না থাকে তাহলে কিন্তু টিমের যে ল্যাকিংসগুলো আছে বা টিম যদি কোনো ফল্ট করে সে কিন্তু ধরতে পারবে না, কারণ তার জব নলেজ কম। পাশাপাশি সে কিন্তু তার সিনিয়রকেও কাজটা বোঝাতে পারবে না ঠিক মতো, তার যদি জব নলেজটা কম থাকে। দ্যাট মিনস জব নলেজ, যেটাকে আমরা বলছি হার্ড স্কিল, তার এটা কিন্তু সব থেকে মানে ইম্পর্টেন্ট পার্ট। এটার পাশাপাশি হচ্ছে সফট স্কিলগুলো দরকার, বাট মেইন তো হচ্ছে তার হার্ড স্কিল থাকতে হবে। এটা আমরা কিভাবে এনশিওর করতেছি যে একজন এমটিওর জন্য আপনি বলছেন অলরেডি, সো যারা অলরেডি 2-3 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে বা ম্যানেজার পজিশনে বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পজিশনে আছে বা ইভেন দীর্ঘদিন ধরে একটা জায়গায় আছে এবং স্টাক হয়ে গেছে, তাদের গ্রোথের জন্য আমরা কি করতেছি? বেসিক্যালি এটা হয় কি, যখন কোনো এক্সপেরিয়েন্স পজিশনের জন্য সার্কুলার করা হয় তখন কিন্তু সেখানে জব ডিসক্রিপশনে লেখাই থাকে যে তাকে এইগুলো জানতে হবে, এত বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে, হ্যাঁ, তার এই কোয়ালিফিকেশন থাকতে হবে, এরকম পুরোটা জব দেওয়া থাকে, জব ডিসক্রিপশনে দেওয়া থাকে। সো দেখা যাচ্ছে তাকে ইন্টারভিউর মাধ্যমে তাকে হায়ার করা হলো, দেখা যাচ্ছে তার প্রেজেন্টেশন স্কিল ভালো থাকার কারণে সে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করে সে কিন্তু জবটা পেয়ে গেল। যখন কাজে আসলো, কাজে আসার পর দেখা যায় যে আসলে তার জব নলেজের ডেপথটা অত বেশি না, হ্যাঁ, এটা অনেক সময় অনেক সময় দেখা যায় যে তার ডেপথ অফ নলেজটা অনেক কম, হ্যাঁ, সে অনেক হয়তো অনেক ভাষা কাজ করেছে বাট ডেপথে গিয়ে সে আর কাজ করতে পারছে না, হ্যাঁ। তখন এই ক্ষেত্রে হয় কি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি তাকে হচ্ছে, এই যে আমরা বলি না যে তার জব কনফার্মেশন কেন হচ্ছে না, তাই না, অনেক সময় হয় না যে জব কনফার্মেশন কেন হচ্ছে না, আফটার 6 মান্থ জব কনফার্ম হচ্ছে না, বিকজ সে তার জব রেসপন্সিবিলিটি ঠিকমতো পারফর্ম করতে পারছে না, বিকজ অফ ল্যাক অফ তার জব নলেজ। তখন কিন্তু তাকে আবার সুযোগ দেওয়া হয় যে ঠিক আছে, তুমি তাহলে তোমার জব নলেজটাকে বাড়াও। কিভাবে বাড়াও? হয়তো তুমি তোমার সিনিয়রের কাছ থেকে শিখো, বা তোমার যদি সেরকম দরকার হয় তাহলে বললে ট্রেনিং টিম আছে তোমাকে, তাহলে সেই রিলেটেড ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিবে, অথবা নিজে থেকেই তুমি বাইরে থেকে ট্রেনিং নিয়ে নিজেকে, সে যখন এই ইন্ডাস্ট্রিতে আসলো বা যে অর্গানাইজেশনে আসলো সে বুঝতে পারবে যে আমার এখন কি নলেজ আমাকে অ্যাকোয়ার করতে হবে, হ্যাঁ, না হলে আমি এখানে থাকতে পারবো না। তখন কিন্তু তাকে অবশ্যই সেটা নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে। সো আমি বলবো আমাদের এখানে যেটা হয় যে আমরা যখন এই যে বললাম আমাদের এখানে হার্ড স্কিল এবং সফট স্কিল দুটো ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। যখন দেখা যায় যে তার হার্ড স্কিলে ল্যাকিংস আছে বা সেখানে সে ইমপ্রুভ করেনি, তার গ্যাপ আছে, তখন কিন্তু তাকে তার ডিপার্টমেন্টাল বা তার জব ডিসক্রিপশন অনুযায়ী সে যে ডিপার্টমেন্টের, তাকে কিন্তু সেটা দেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি যদি বলি, যেমন আমাদের স্টাফ লেভেলের কিছু ট্রেনিং আছে হার্ড স্কিলে, দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল আমাদের ওয়াশ ডিপার্টমেন্টের দেখা যাচ্ছে যারা স্টাফ লেভেলে কাজ করছে, ড্রাই প্রসেস আছে, সেখানে ওয়েট প্রসেস আছে, হ্যাঁ, সেই প্রসেসগুলোতে তাদের ল্যাকিংস পাওয়া গেছে। কারো হয়তো হার্ড স্কিল সফট স্কিল দুটোই পাওয়া গেছে এভারেজ, কারো হয়তো দেখা যাচ্ছে হার্ড স্কিলে সে এভারেজ এসেছে। তখন কিন্তু তাকে সেই সাবজেক্ট ম্যাটার যে এক্সপার্টাইজ আছে, যে ফর এক্সাম্পল যে ওয়েট প্রসেসের যে সিনিয়র টেকনিশিয়ান এখানে যারা আছে তাদেরকে দিয়ে কিন্তু তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে। আবার ড্রাই প্রসেসের যিনি এক্সপার্ট আছে তাকে দিয়ে কিন্তু তাদেরকে আবার ট্রেন আপ করা হচ্ছে। এভাবে কিন্তু হার্ড স্কিলটাও তাদেরকে ডেভেলপ করা হচ্ছে। ওকে, দ্যাটস ভেরি গুড ওয়ে টু কভার দিস থিং। একটা জিনিস আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে এখন ইন্ডাস্ট্রির যদি মেজর প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করি, একটা প্রবলেম হচ্ছে যে আমাদের কারেন্টলি ইন্ডাস্ট্রিতে অনেক ফ্যাক্টরি স্ট্রাগল করতেছে। একটু হামিমের বাইরে আসলাম এবার ইন্ডাস্ট্রিতে। সো অনেক ফ্যাক্টরি স্ট্রাগল করতেছে বিকজ অফ তাদের স্যালারি অন টাইমে দিতে পারছে না। কেন দিতে পারছে না? বিকজ হচ্ছে যে তাদের ক্যাশ ফ্লোটাতে অনেক ডেফিসিট দেখা যাচ্ছে। কেন হচ্ছে? বিকজ তাদের মেবি ব্যাংক লোন বা হচ্ছে ইনস্টলমেন্ট দিতে হচ্ছে, যার ফলে তারা ক্যাশ ফ্লো ম্যানেজ করতে পারছে না, অন টাইমে স্যালারি দিতে পারছে না। এখন এই যে তারা যে ব্যর্থ হচ্ছে অন টাইমে স্যালারি দিতে, অথবা ইভেন স্যালারি দিতে পারছে না অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে,
এই যে স্ট্রাগলগুলো হচ্ছে, এটার পিছনে মেইন রিজনগুলো কি? মেইন রিজন হচ্ছে তাদের প্রফিটেবিলিটি নাই, তারা আদৌ প্রফিট করছে না, দীর্ঘদিন ধরে তারা প্রফিট করতে পারতেছে না। কেন পারে না? বিকজ হচ্ছে তাদের হয় ইফিসিয়েন্সি কম, অথবা হতে পারে তাদের ওয়েস্টেজ অনেক বেশি, অথবা ওভারটাইম কস্ট অনেক হাই, ম্যান পাওয়ার, টু মেনি ম্যান পাওয়ার্স, হেড কাউন্ট অনেক বেশি, স্ট্যান্ডার্ডের থেকে বেশি। তো আমরা যতগুলো ফ্যাক্টরি স্টাডি করে দেখেছি, যারা সিক ফ্যাক্টরি হয়ে যাচ্ছে, সিক হয়ে যাচ্ছে বা স্ট্রাগল করতেছে, মোরাললেস ঘুরে ফিরে এই প্রবলেমগুলোই তাদের মধ্যে থাকে। ইদার এফিসিয়েন্সি কম, অথবা তাদের হচ্ছে হেড কাউন্ট অনেক বেশি, কস্ট অনেক হাই, ওভারটাইম হাই, ওয়েস্টেজ বেশি, এগুলোই ঘুরে ফিরে আসতেছে, অ্যাবসেন্টিজম অনেক হাই। এখন এই রিয়েল বিজনেস প্রবলেমকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে এমন এক ধরনের লিডারশিপ পিপল দরকার, যে কিনা বিজনেসটাকে হলিস্টিক্যালি দেখতে পারে এবং বিজনেসের মার্কেটিং থেকে শুরু করে, বিকজ সে এফিসিয়েন্সি ইনক্রিজ করতে হবে, এটাতে মার্কেটিং এর রোল আছে, বিকজ মার্কেটিং এর প্রোডাক্ট মিক্সের উপর বেস করে এফিসিয়েন্সিতে একটা ইম্প্যাক্ট হয়। অর্ডার কোয়ান্টিটি, পার অর্ডার যদি স্মল কোয়ান্টিটি হয়, তাহলে এফিসিয়েন্সিতে ইম্প্যাক্ট হবে। আবার মার্কেটিং এর কোন প্রোডাক্ট আমি নিয়ে আসছি, এই প্রোডাক্ট আমাদের এখানে ফ্যামিলিয়ার কিনা, লট অফ থিংস আছে মার্কেটিং এ যেটা এফিসিয়েন্সিতে কন্ট্রিবিউট করে। তার মানে ওই জায়গায় একটা কাজ করতে হবে। এবার আপনি বলছেন শুরুতে সাপ্লাই চেন যদি ইন্টারাপ্টেড হয়, তাহলে এফিসিয়েন্সিতে হ্যাম্পার্ড হবে। সো আনইন্টারাপ্টেড সাপ্লাই চেন থাকতে হবে। তারপর প্ল্যানিং আমাদেরকে এমনভাবে করতে হবে যেন আমরা প্রোডাক্ট ফ্যামিলি বা প্রোডাক্ট গ্রুপ সিমিলার লাইনে চালাতে পারি। সো এখানে প্ল্যানিং এর একটা রোল আছে। অ্যাট দ্য সেম টাইম যারা আইতে কাজ করে, তারা কিভাবে লাইন ব্যালেন্সিং করতেছে, ওখানে তাদের একটা রোল আছে। তার মানে দেখা যাচ্ছে যে একটা প্রবলেম সলভ করতে গেলে বিভিন্ন এরিয়াতে কাজ করতে হচ্ছে। অনলি দেন হচ্ছে ফ্যাক্টরিটা এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, প্রফিটেবল হচ্ছে, ফ্যাক্টরিটা সার্ভাইভ করতে পারবে। এখন এই সিচুয়েশনে আমরা আমাদেরকে কি ধরনের এক্সপার্টিস দরকার, যাতে আমাদের পুরো ইন্ডাস্ট্রিটাকে আমরা এলিভেট করতে পারি? বিকজ শুধু বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে, হামিম বা সিমিলার লেভেলের, তারা ভালো অবস্থায় আছে, বিকজ তাদের ম্যানেজমেন্ট স্ট্রাকচার অনেক ভালো এবং স্ট্রং, বাট বাকিদের অবস্থা কিন্তু খারাপ। তো ইন্ডাস্ট্রি গ্রো করতে গেলে তো সবাইকে নিয়েই গ্রো করতে হবে, তাই না? সো এখন ডেলয়েটের একটা রিপোর্ট অনুযায়ী 2027 সালের পর থেকে 92% লিডার, তারা একটা সার্ভে করেছিল ডেলয়েটের রিপোর্ট অনুযায়ী, 92% লিডার বলতেছে যে 2027 সালের পর থেকে টি শেপ এবং এম শেপ এক্সপার্টিস দরকার হবে। সো টি শেপ বলতে কি বোঝায়? যে একটা এরিয়াতে তার ইনডেপথ স্কিল থাকবে, কিন্তু বাকি এরিয়াগুলোতেও তার সার্টেন লেভেল অফ নলেজ থাকতে হবে। আদারওয়াইজ সে তো বুঝবে না যে কোন কোন জায়গায় কাজ করলে এই জিনিসটা সলভ হবে। তাহলে আমরা ফিউচারের জন্য যদি টি শেপ বা এম শেপ ক্ষেত্রে, হয়তো এম শেপ মানে হচ্ছে তার 2টা বা 3টা এরিয়াতে ডিটেইল বা ডিপ এক্সপার্টিস আছে, বাকিগুলোতে সার্টেন লেভেল অফ নলেজ আছে, তাহলে এই ধরনের প্রফেশনাল আমরা যদি ডেভেলপ করতে চাই, আমরা আসলে কি ধরনের ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আসতে পারি? এটা কি পসিবল যে ওকে, আপনারা যেরকম সফট স্কিলের উপর বিভিন্ন ট্রেইনারদেরকে আমরা এনগেজ করে সফট স্কিল ট্রেনিং দিচ্ছি, এটা একটা ট্রেনিং ক্যালেন্ডার করে, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যান করে আমরা রোল আউট করে দিচ্ছি, বাট এটা কি করা পসিবল যে ডিপার্টমেন্ট হেড যিনি আছে বা যিনি এক্সপার্ট, তাকে তার টিমকে ট্রেনিং দিতে হবে? তিনি হয়তো সময় পাচ্ছেন না, বাট এটাকে আমরা বাউন্ড করতে পারি কিনা বা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে পারি কিনা, যে তিনি যদি পারফর্ম করতে পারে, তার টিম কেন পারফর্ম করতে পারবে না? তার টিমের নলেজ বা স্কিল বা ক্যাপাবিলিটিস তার লেভেলে কেন নাই? তিনি কি আদৌ ট্রেনিং দিচ্ছেন ওনাদেরকে? তিনি কি সময় পাচ্ছেন এই ট্রেনিং দেওয়ার? যদি না পান, তাহলে কি আমরা তাকে সামহাও একটা ফ্রেমের মধ্যে আনতে পারি কিনা যে সপ্তাহে বা মাসে তাকে এতগুলো ট্রেনিং তার টিমকে দিতে হবে? আদারওয়াইজ টি শেপ এক্সপার্টিস তো ডেভেলপ হচ্ছে না, তো আলটিমেটলি ফ্যাক্টরি স্ট্রাগল করতেছে, ইন্ডাস্ট্রি স্ট্রাগল করতেছে। কি মনে হয়? রাইট, এটা আপনি একদম চমৎকার একটা কথা বলেছেন এবং এক্স্যাক্টলি এটাই হওয়া উচিত। আচ্ছা, এবং এটা কিন্তু তার জব রেসপন্সিবিলিটির একটা পার্ট, যে একজন যখন ডিপার্টমেন্ট হেড বা টিম লিডার যে থাকে, তার কিন্তু জব রেসপন্সিবিলিটির একটা পার্ট থাকে। আমি যদি এইচআরের ভাষায় বলি যে সাকসেশন প্ল্যানিং করা, সাকসেসর তৈরি করা, ঠিক আছে? যে সে তার টায়ার তৈরি করবে, সে যে পজিশনে আছে তার পরের টায়ার, এভাবে কিন্তু টায়ার তৈরি করবে, মানে লিডার গ্রো করবে সে পজিশনগুলোকে লিড দেওয়ার জন্য। যেমন ধরি একটা পজিশনে দেখা যাচ্ছে সব থেকে হায়ার পজিশন হচ্ছে জিএম, তারপরে হয়তো সেখানে আছে ডিজিএম, এজিএম, ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এক্সিকিউটিভ, এভাবে যে টায়ারগুলো থাকে পজিশনাল ওয়াইজ। সো এই পজিশনে যে টায়ারগুলোর জন্য তাকে কিন্তু ম্যান পাওয়ার সেট করতে হবে এবং এই লিডটা কিন্তু দিবে সেই ডিপার্টমেন্ট হেড।
আচ্ছা। এবং এই লিডটা দেওয়ার জন্য আপনি যেটা বললেন যে অবশ্যই এই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ কিন্তু সে ডিপার্টমেন্ট হেডই, কারণ কিন্তু সে মাল্টি স্কিল এবং সে ওই ডিপার্টমেন্টের জন্য বা ওই ইয়ারটার জন্য কিন্তু সে এক্সপার্ট দেখি তাকে হায়ার করা হয়েছে সেখানে, এবং তাকে ডিপার্টমেন্ট হেড বানানো হয়েছে। এবং তার যে ফাংশনাল কাজ, তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, দুই রকমেরই তো কাজ থাকে, একটা হচ্ছে ফাংশনাল কাজ, একটা তার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। এই দুটো পার্ট, যে কাজের যে পার্ট আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সে তার টিমকে জব নলেজটা সম্পর্কে এক্সপার্টাইজ করবে। সো এই ইনিশিয়েটিভ যদি নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এই যে হার্ড স্কিলের যে ল্যাকিংসটা আছে সেটা কিন্তু অনেকাংশে পূরণ হয়ে যাবে। ট্রেনিং ক্যালেন্ডারের মধ্যে কি আমরা এটাও ইনক্লুড করতে পারি কি? অবশ্যই পারি। ডিপার্টমেন্ট হেড তার ডিপার্টমেন্টকে ট্রেনিং দিবে, এবং এটা যদি আমরা ক্যালেন্ডার ওয়াইজ নিয়ে আসি এবং এটা যদি দেখা যায় প্রতি মাসে ম্যান্ডেটরি তার জন্য একটা ট্রেনিং দেয়া তার টিমকে, তাহলে জিনিসটা আমার মনে হয় একটা সিস্টেমের মধ্যে চলে আসবে। ইভেন এটা ক্রস ফাংশনালও হতে পারে। হেড অফ সাপ্লাই চেইন তিনি প্রবাবলি হয়তো আইকে ট্রেনিং দিতে পারেন, প্রকিউরমেন্টকে ট্রেনিং দিতে পারেন, বা তিনি ইভেন প্ল্যানিংকেও ট্রেনিং দিতে পারেন, বিকজ প্ল্যানিংকেও বুঝতে হবে যে সাপ্লাই চেইনের প্রবলেমগুলো কোন জায়গায়। সো এই ধরনের ট্রেনিং যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি, ক্রস ফাংশনাল ট্রেনিং, তাহলে মেবি নলেজ শেয়ারিংটা আরো বেটার হবে এবং এক ডিপার্টমেন্টের প্রবলেম আরেক ডিপার্টমেন্ট বুঝতে পারবে। অবশ্যই এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে দুটো রোল প্লে করতে পারে তার, একটা হচ্ছে তার টিমকে ট্রেনিং করা, এবং কিছু কিছু কাজ আছে যে অন্য ডিপার্টমেন্টকে জানতে হয়। যেমন আমি আমাদের কোম্পানিতেই বলি, আমরা যখন ডিপার্টমেন্ট হেডকে দিয়ে মাঝে মধ্যে ট্রেনিং করাই, তখন আমরা দেখা যাচ্ছে যে একটা ট্রেনিং অ্যারেঞ্জ করেছিলাম অডিট। এখন অডিটের ট্রেনিংটা কিন্তু সবার পাওয়া উচিত, কারণ অডিট হচ্ছে সব ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য, অডিট কিন্তু সব ডিপার্টমেন্টেই হচ্ছে। সো দেখা যাচ্ছে যে সবাই যখন অডিটটা সম্পর্কে জানবে যে কী কী বিষয় নিয়ে অডিট হয়, কেন অডিট হয়, অডিটের জন্য ম্যান্ডেটরি বিষয় কি, অডিটের এসওপিটা কি, সবাই যখন জানবে তখন কিন্তু সে সেভাবে তার কাজটাকে গুছিয়ে রাখতে পারবে যেন অডিটের সময় তার কোনো ঝামেলা না হয়। সো এরকম এক ডিপার্টমেন্ট কিন্তু আরেক ডিপার্টমেন্টকে ট্রেনিং দিতে পারে, কারণ সে যদি সেটার সাথে রিলেটেড হয়। রাইট। ফর এক্সাম্পল, এডিশনালি আপনার সাথে যদি আমি একটু অ্যাড করি, যেমন ফাইন্যান্স, জি, সো ফাইনান্সিয়াল পার্টটা প্রবাবলি এইচআর বলেন, মার্কেটিং বলেন, অপারেশনস বলেন, সবারই জানতে হবে, সবার জন্য প্রযোজ্য, বিকজ এখানে কস্টিং এর ব্যাপার আছে, পারচেজের ব্যাপার আছে, বাজেটের ব্যাপার আছে। সো এই জিনিসগুলো সবাইকে বুঝতে হবে। রাইট। ওকে, সো এখন মানে জাস্ট ইন কেস যেমন আপনি এভাবে চিন্তা করছেন, বাট আনফরচুনেটলি আমাদের দেশের সবগুলো ফ্যাক্টরিতেই কিন্তু যে ট্রেনিং ইমপ্লিমেন্ট বা ট্রেনিং রোল আউট করার জন্য রিসোর্সই নাই, ইভেন এইচআর এর রিসোর্সই নাই। দেখা যাচ্ছে যে এইচআর যারা কাজ করে তারা মেইনলি হয়তো রিক্রুটমেন্ট, পেরোল, এই দুটা ফাংশনই করে থাকে। ট্রেনিং, ডেভেলপমেন্ট, ক্যারিয়ার প্ল্যান, আপনি বলছেন সাকসেশন প্ল্যান, এই লট অফ থিংস করার মতো রিসোর্সই আমাদের সবগুলো ফ্যাক্টরিতে নাই। হতে পারে ম্যানেজমেন্ট বা হচ্ছে কোম্পানির যারা ওনার আছে তারা ওইভাবে এটা নেসেসিটিটাই ফিল করতেছে না। এবং এটাও একটা রিজন যে কেন স্ট্রাগল করতেছে, বিকজ পিপলের ডেভেলপমেন্ট বা ট্রেনিং নিয়ে আসলে কেউ ইনভেস্ট করতেছে না। এটার ফলে লং টার্ম ইম্প্যাক্ট হচ্ছে ইন্ডাস্ট্রিতে। তো কেউ, সবাই মনে করে ইন্ডাস্ট্রিতে গেলে শিখায় না কেউ। সো ওই ঘুরে ফিরে আবার শুরুতে আমরা চলে আসলাম যে আসলে আমাদের প্রপার ব্র্যান্ডিংটা হচ্ছে না। আচ্ছা, ইন দ্যাট কেস মানে আপনাদের এখানে যেমন ট্রেনিংয়ে আমি শুনলাম আপনার কাছ থেকে বেশ কয়েকজন রিসোর্স আছে জাস্ট টু রোল আউট দ্য ট্রেনিং প্ল্যান এবং ক্যারিয়ার প্ল্যান বা ডেভেলপমেন্টের জন্য, লার্নিংয়ের জন্য। এখন যেখানে ট্রেনিং এর টিম নাই তাদের কি হবে, এটা একটা। আর নাম্বার 2 হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো ডিপার্টমেন্ট হেডও কম্পিটেন্সি ইস্যু থাকতে পারে, তখন হয়তো বাইরে থেকে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তার মাধ্যমেও ট্রেনিং করানো যেতে পারে। এখন এটাকে আপনি কিভাবে দেখছেন, মানে যেখানে ট্রেনিং এর কোনো রিসোর্সই নেই তারা কিভাবে কি করবে? এটার ক্ষেত্রে আমি বলবো যে ইন্ডিভিজুয়ালি কেউ ট্রাই করে দেখতে পারে যে ওকে আই ক্যান ট্রাই টু ডেভেলপ মাইসেলফ, কোম্পানি কোনো হেল্প করতেছে না। আমি বলবো একটা জিনিস যে একজন ডিপার্টমেন্ট হেড, সে কিন্তু ডিপার্টমেন্ট হেড তাকে আনা হয়েছে, সে সেই সাবজেক্টটা বা সেই টপিকটা বা সেই জব রোলের জন্য পারফেক্ট, এবং তার একটা লং টাইম এক্সপিরিয়েন্স আছে, এই জন্য কিন্তু তাকে আনা হয়েছে সে ডিপার্টমেন্ট হেড করে। এখন আপনি বলছেন যে সে ট্রেনিং দিতে পারছে না, ট্রেনিং দিতে না পারার একটা বড় ল্যাকিংস হচ্ছে তার প্রেজেন্টেশন স্কিলটা নেই। সে হয়তো কাজ করতে পারে, তাকে আপনি কাজ দেন, সেই ডিপার্টমেন্ট রিলেটেড সব কাজ সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ হইতে আপনাকে একদম চমৎকার কোয়ালিটিফুল একটা কাজ অন টাইমে ডেলিভারি দিতে পারছে। পুরো ডিপার্টমেন্টের কাজ সে করছে, পুরো ডিপার্টমেন্টটাকে সে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, তার ডিপার্টমেন্ট নিয়ে কোনো কমপ্লেন নেই। বাট ওই যে তার জুনিয়ররা কাজ শিখতে পারছে না বা তাদের মধ্যে ল্যাকিংস আছে। এখন আমরা চাচ্ছি যে উনি যেহেতু সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তাহলে উনি ট্রেনিংটা দেখ, কিন্তু উনি ট্রেনিং দিতে চাচ্ছেন না বা ট্রেনিং দিতে পারছেন না, বিকজ অফ
ওনার মধ্যে ওই প্রেজেন্টেশন স্কিলটা নেই। এখন এইচআর এর পক্ষ থেকে যেটা করা যায়, যারা এরকম আছে তাদেরকে নিয়ে একটা টিওটি করা যায়, আচ্ছা যে আপনার তো ডেপথ অফ নলেজ অনেক বেশি, আপনার তো ওই সাবজেক্টে আপনি তো এক্সপার্ট, বাট আপনি কিভাবে এটা হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অথবা প্র্যাকটিক্যালের মাধ্যমে কিভাবে আপনি আপনার টিমকে বোঝাবেন, সেই প্রেজেন্টেশন স্কিলটা আপনার মধ্যে একটু গ্রো করতে হবে। সেজন্য যদি তাদের জন্য কোনো একটা টিওটির ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় প্রতিটা ডিপার্টমেন্ট হেডই একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ হয়ে যাবেন ট্রেনার হিসেবে। আচ্ছা আচ্ছা। সো বেসিক্যালি ডিপার্টমেন্ট হেড ওনাদেরও ট্রেনিং দরকার যে হাউ টু ট্রেন হিজ পিপল। এক্স্যাক্টলি রাইট, হিজ অর হার পিপলকে কিভাবে ট্রেনিং দিবে এটা তাকে শিখতে হচ্ছে। এক্স্যাক্টলি। দেন হয়তো আমরা লার্নিং বা ডেভেলপমেন্টটাকে ডিসেমিনেট করতে পারি। আচ্ছা, এবার ফাইনালি আরেকটা বিষয় ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে এইচআর এর বিষয়ে একটু কথা বলি। আমি ওপেনলি বলি, সেটা হচ্ছে যে আমরা তো টিয়ার 1, 2, 3 স্টুডেন্ট নিয়ে কথা বললাম, যে প্রথমে বিদেশে যেতে চায়, তারপর মাল্টিন্যাশনাল, তারপর আরএমজি ইন্ডাস্ট্রিতে আসে। তো আরএমজি ইন্ডাস্ট্রিতে যারা আসে তাদের মধ্যে আবার যদি আমরা টিয়ার আলাদা আলাদা করি, তো টিয়ার 1 তারা চিন্তা করে যে মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইনিং এখানে যাব। টিয়ার 2 চিন্তা করে যে ওকে অপারেশনস, প্ল্যানিং, সাপ্লাই চেইন এখানে যাব। টিয়ার 3 তে গিয়ে হয়তো সে চিন্তা করে আমি এইচআর এ যাই। যখন কোথাও হয় না তখন এইচআর যাই। সবার কথা বলছি না, মানে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এটা হয়। তো এইচআর এ যারা যাচ্ছে, যদি এরকম হয় যে এইচআর নিজেও প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা এরিয়ার কি কাজ, কি রেসপন্সিবিলিটি, এই জিনিসটা তার আইডিয়া নাই, তাহলে সে কিভাবে বাকিদের নিয়ে চিন্তা করবে? তো এইচআর এরও কি একটা এন্ড টু এন্ড ইন্ডাস্ট্রির ওভারভিউর উপর ট্রেনিং দরকার আছে না? অবশ্যই আছে। একজন এইচআর কিন্তু এখন শুধুমাত্র বলা হয় না যে সে শুধু এইচআর, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, তাদেরকে কিন্তু বলা হয় বিজনেস পার্টনার। হ্যাঁ, বিজনেস পার্টনার ইন এ সেন্স যে সে যদি বিজনেস প্রসেসটা না জানে, সে কিন্তু এইচআর অপারেশনে কোনো কাজ করতে পারবে না। এইচআর এর কাজ শুধুমাত্র যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট করা তা কিন্তু না। সে যখন অপারেশন এইচআর দেখে, তখন সে যদি বিজনেস প্রসেস নাই জানে, সে কিন্তু কখনোই তার ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে শুরু করে, এমপ্লয়ি রিটেনশন থেকে শুরু করে বাকি আদার্স যে অপারেশনাল কাজগুলো আছে সে কিন্তু ঠিকমতো কন্ডাক্ট করতে পারবে না বা পারফেক্টলি করতে পারবে না। সো ডেফিনেটলি তাকে অবশ্যই অপারেশনটা আগে জানতে হবে, যে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি যে ইন্ডাস্ট্রির একজন এইচআর, আমার ইন্ডাস্ট্রির অপারেশনটা কি, বিজনেস প্রসেসটা কি। হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু তার অর্গানোগ্রাম থেকে শুরু করে তার হায়ারিং এবং ফায়ারিং সব কিছু কিন্তু ডিপেন্ড করছে পুরোটাই বিজনেস প্রসেসের উপর। আচ্ছা, সো আমি যদি জেনারেলি বলি, সবার ক্ষেত্রে সেম হবে না, জেনারেলি আমি বলতেছি, সেটা হচ্ছে দেখা যায় যে এইচআর টিমে যারা কাজ করে, 1 বাই 1 আসি। প্রথমে হচ্ছে যে আমাদের জব ডেসক্রিপশন, বিকজ রিক্রুটমেন্টে এটা দরকার হয়। তো এইচআর তখন কি করে, এই জব ডেসক্রিপশনটা ডিপার্টমেন্টের হেডের কাছ থেকে নিয়ে নিচ্ছে, বা অনেক সময় দেখা যায় যে আমাদেরকে এইচআর থেকে রিকোয়েস্ট করে যে আপনার জব ডেসক্রিপশন দেন। সো ফার আমি হয়তো লাস্ট 3 বছরে 5 বার জব ডেসক্রিপশন শেয়ার করেছি এইচআর এর সাথে। তো এরকম হয়, টাইম টু টাইম তারা জব ডেসক্রিপশন চাচ্ছে। সো মানে এইচআর আসলে জব ডেসক্রিপশন মানে সবসময় ডিপেন্ড করতে হচ্ছে অন্যের উপরে। সে দিবে, তারপর সে ওইটাকেই হুবহু যা দিয়েছে ওই জিনিসটাই সে জাস্ট পেপারে রেখে দিচ্ছে, বিকজ তার অ্যাবিলিটি নাই এটা রিড করার বা এটাকে দেখে এটাকে ইমপ্রুভ করার কোনো অ্যাবিলিটি নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অনবোর্ড করে ফেললাম, এরপর আসেন হচ্ছে পারফরমেন্স ইভালুয়েশন। তো বেশিরভাগ ক্ষেত্রে যারা এইচআর এ কাজ করে তারা আসলে জানেই না যে কোন ডিপার্টমেন্টের কি কাজ, এবং সেই ডিপার্টমেন্টের পারফরমেন্সটা ইভালুয়েট আমি কিভাবে করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দিই, মেইনটেন্যান্স ডিপার্টমেন্ট। এখন মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের কেপিআই কি হতে পারে, যদি আমরা এইচআর সবাই না, যদি জেনারিক ওয়েতে এইচআর প্রফেশনালদেরকে জিজ্ঞেস করি, হয়তো স্ট্রাগল করবে। সো যেমন মেইনটেন্যান্সের কেপিআই কি হতে পারে, একটা কেপিআই হতে পারে মেশিন আপ টাইম, ঠিক আছে, যে মেশিন আমি কতক্ষণ আপ রাখলাম। তারপর হচ্ছে যে মেশিন যদি ডাউন টাইমও হয় তাহলে কত রিপেয়ার, কতক্ষণ সময় লাগতেছে, এভারেজ রিপেয়ার টাইম হতে পারে। তারপর মেইনটেনেন্স কস্ট হতে পারে, বাজেটের এগেইনস্টে কত হচ্ছে। তো এরকম অনেকগুলো কেপিআই আছে। এখন এই জিনিসটা এইচআর এর কোনো আইডিয়া নাই, এবং সে জানে না যে আসলে মেইনটেনেন্সের কাজটা কি, এক্সাম্পল হিসেবে বলছি। তাহলে কোন ডিপার্টমেন্টের কাজ কি এবং ওদের পারফরমেন্সের ইন্ডিকেটরগুলো কি কি, দেখা যাচ্ছে এইচআর অধিকাংশ ক্ষেত্রে এটা জানে না। এরপরে যদি আমরা আরেকটু আগাই, সেটা হচ্ছে যে তার যে ডেভেলপমেন্ট করার জন্য কি ধরনের স্কিল দরকার। মুখস্থ হিসেবে কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, এটা কমন, বাট এটা ছাড়াও স্পেসিফিক সিচুয়েশনের উপর বেস করে তার স্পেসিফিক স্কিল দরকার হতে পারে। সো সেটাও হয়তো এইচআর ওইভাবে ডিরেক্টলি আইডেন্টিফাই করতে পারছে না, এটা একটা।
এরপর আবার যদি আমরা অপারেশনে যাই, যে একটা ডিপার্টমেন্টে কতজন ম্যান পাওয়ার থাকা উচিত, তো এইচআর কি করে অনেক সময় বলে যে না আমি বেশি দিতে পারবো না, তখন ডিপার্টমেন্ট হেড আবার স্ট্রাগল করে যে ওকে এখানে আমার একজন লোক লাগবে। And আদৌ তার জব রোলটা কি, তার 8 ঘন্টার ওয়ার্কলোড আছে কিনা, তার ওই কাজটা করতে কত সেকেন্ড কত মিনিট লাগে, এটার যে ওয়ার্ক স্টাডি, এই জিনিসটাও এইচআর জানে না। তাহলে এখন মানে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের এইচআর যারা আছে তাদেরও আসলে অনেক ইন্ডাস্ট্রি স্পেসিফিক ট্রেনিং দরকার, যাতে করে তারা বেটার সার্ভ করতে পারে এবং বেটার সার্ভ করতে পারে কোম্পানিকে। এবং হচ্ছে যে এইচআর তো হিউম্যান রিসোর্স এবং অ্যাজ এ পার্টনার হিসেবে কাজ করে। তো এইচআর বেসিক্যালি ব্রিজ বিটুইন এমপ্লয়ার এবং এমপ্লয়ি। রাইট। সো ব্রিজ হতে গেলে এমপ্লয়ারকেও বুঝতে হবে তার গোল কি, স্ট্র্যাটেজি কি, ভিশন কি, মিশন কি। আবার এমপ্লয়িকেও বুঝতে হবে তার প্রবলেম কোথায়, তার পেইন পয়েন্ট কি, তার পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো কি কি, এবং তাকে কিভাবে হেল্প করা যেতে পারে। এই দুইটা জায়গাতেই এইচআর এর উপরে একটা গুরু দায়িত্ব, বিশাল বড় দায়িত্ব। কিন্তু এইচআর এ দেখা যাচ্ছে যে কম্পিটেন্স পিপল পাওয়া যাচ্ছে না, সব জায়গায় না, জেনারেলি স্পিকিং। তো এখন এইচআর এর নিজস্ব যে ট্রেনিং এবং ডেভেলপমেন্ট, এটা নিয়ে আমরা কি করতেছি, বা ইভেন আপনি বলতে পারেন হামিম কি করতেছে। বেসিক্যালি এটা আমি বলবো যে এটা আপনি পারফেক্টলি বলেছেন। একজন এইচআর মানে আমরা মনে করি কি যে তার ফান্ডামেন্টাল এইচআর সম্পর্কে নলেজ আছে তাহলে সে এইচআর। আসলে কিন্তু ফান্ডামেন্টাল যে এইচআর আছে, ফান্ডামেন্টাল এইচআর কিন্তু হচ্ছে একদম পুরোটা থিওরিক্যাল। আচ্ছা। এই থিওরিক্যাল নলেজটা নিয়ে শুধুমাত্র কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করা যায় না। সো এটার পাশাপাশি একজন এইচআর এক্সপার্ট হতে গেলে তাকে তার ইন্ডাস্ট্রির বিজনেস প্রসেসটা জানতে হবে। আমি যদি শুরু থেকে বলি, যখন একজন এইচআর অপারেশনাল এইচআর হিসেবে কাজ করতে যায়, সবার আগে তার প্রথম কাজ হয় ম্যান পাওয়ার প্ল্যানিং করা। ম্যান পাওয়ার প্ল্যানিং কীভাবে করবে? খুব ট্রেডিশনালি যদি আমরা চিন্তা করি, যে দেখা যায় যে একজন এইচআর কী করে, সে ডিপার্টমেন্টের হেডের কাছে গিয়ে বলে আপনার আন্ডারে কয়জন লোক আছে বলেন, সেই অনুযায়ী সে একটা অর্গানোগ্রাম তৈরি করে। আচ্ছা। কিন্তু অর্গানোগ্রাম কীভাবে তৈরি হয়? অর্গানোগ্রাম তৈরি হয় কিন্তু দুটো জিনিসের উপর বেস করে। একটা হলো যে কোম্পানির ক্যাপাসিটি কতটুকু, কোম্পানির ক্যাপাসিটি কতটুকু, আর হচ্ছে কোম্পানির বিজনেস প্রসেসটা কি, কোম্পানির বিজনেস প্রসেস এবং কোম্পানির ক্যাপাসিটি, এই দুটো মিলে কিন্তু একটা অর্গানোগ্রাম তৈরি হয়। যে আমার একটা ইন্ডাস্ট্রির আমার কোম্পানিতে কতটুকু ক্যাপাসিটিতে কাজ করতে পারবে এবং কোন কোন প্রসেস আছে আমার বিজনেসে, এই দুটোকে যদি একখানে করা হয় তাহলে কিন্তু একটা অর্গানোগ্রাম দাঁড়িয়ে যায়। সো এই অর্গানোগ্রামটা করার পর যখন একটা, যেটাকে আমরা বলি অর্গানোগ্রামের একটা স্কেলেটন দাঁড়ানো হয় হায়ারার্কি অনুযায়ী টপ টু বটম, তখন কিন্তু দেখা যায় যে প্রতিটা পজিশন অনুযায়ী তখন জব রোল প্রোফাইল যেটাকে আমরা বলি সেটা সেট করা হয়। এবং রোল প্রোফাইলেই কিন্তু থাকবে যে এই কাজটার জন্য কতজন লোক দরকার হতে পারে এবং কতক্ষণ কাজটা হবে। এভাবে যদি সাজানো যায় তাহলে কিন্তু একটা বিজনেস প্রসেসের জন্য পারফেক্টলি একটা অর্গানোগ্রাম এবং ম্যান পাওয়ার প্ল্যানিং তৈরি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমরা করি কি, অপোজিটটা করে থাকি। আমাদের যে ট্রেডিশনারি কালচার আছে, দেখা যাচ্ছে যে সে ডিপার্টমেন্টের হেডের কাছে গিয়ে বলছে যে আপনার কতগুলো লোক লাগবে বলেন, তখন কিন্তু সে ওইভাবে তার আন্ডারে আমরা যে হ্যান্ড দিয়ে দিয়ে তৈরি করে ফেলছি অর্গানোগ্রাম। তার আন্ডারে লাগবে একজন ম্যানেজার, দুজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার আন্ডারে 4 জন এক্সিকিউটিভ, তার আন্ডারে 2 জন ট্রেনি অফিসার। সে যতগুলো চাইলেও আমরা কিন্তু তার লোক দিয়ে দিলাম, দিয়ে তার মতো করে একটা অর্গানোগ্রাম সাজিয়ে দিয়ে দিলাম এবং সেটা ম্যানেজমেন্টকে দিচ্ছি এবং ম্যানেজমেন্টের কাছে অ্যাপ্রুভাল নিচ্ছি। এটা কিন্তু আসলে রাইট প্রসেস না। রাইট প্রসেস হচ্ছে একজন এইচআর এক্সপার্টকে অবশ্যই আগে বিজনেস প্রসেস সম্পর্কে জানতে হবে, যে আমার এখানে কয়টা প্রসেসে বিজনেস হচ্ছে আমার কোম্পানিতে এবং আমার ক্যাপাসিটি কতটুকু। এবং আমি যখন একটা অর্গানোগ্রাম তৈরি করে ফেললাম, অর্গানোগ্রাম তৈরি করে ফেলার পর কিন্তু এটাই যে সারা বছরের জন্য সাস্টেন করবে তা না, এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম লিমিটটাও সেট করতে হবে। কারণ কিন্তু বিজনেসের পিক এবং অফ পিক আওয়ার থাকে। দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট হেড বলছে যে আমার অর্গানোগ্রামে তো আমাকে শো করছে যে আমার এখানে 10 জন লোক দরকার, হ্যাঁ বাজেটে আছে 10 জন, আমার এখানে এখন 8 জন আছে, আপনি 2 জন ভ্যাকেন্সি আছে, আপনি দিচ্ছেন না কেন? কিন্তু তার যে এখন অফ পিক আওয়ার চলছে, তার যে বিজনেস এখন কম, তার কিন্তু এতগুলো ম্যান পাওয়ার এই সময় দরকার নেই। অফ পিকে কিন্তু সে 10% কিন্তু লেস ম্যান পাওয়ারে কাজ করতে পারে। এই জিনিসটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে এইচআর এক্সপার্টের। তাকে কিন্তু বোঝাতে সক্ষম হতে হবে সেই ডিপার্টমেন্ট হেডকে বা ম্যানেজমেন্টকে যে না, অর্গানোগ্রামে যা আছে সব কিন্তু সব সারা বছরের জন্য না, এটা হচ্ছে বিজনেসের পিক এবং অফ পিক আওয়ার আছে সেটার জন্য।
এবং অর্গানোগ্রামটা সেট করতে হবে, যেটা বললাম বিজনেস প্রসেস এবং ক্যাপাসিটির উপর, যে আমার কোম্পানির ক্যাপাসিটি কি আছে সেটার উপর বেস করে এটা তৈরি করতে হবে। ঠিক আছে। সো এটার জন্য সেটা হচ্ছে যে একজন এইচআরকে, যেটা বললাম যে নট অনলি ফান্ডামেন্টাল এইচআর, তাকে কিন্তু বিজনেস প্রসেস সম্পর্কেও অপারেশনাল এইচআর এর ক্ষেত্রে কি কি পড়ে, কিভাবে বাজেটিং করতে হয়, কিভাবে ম্যান পাওয়ার প্ল্যানিং করতে হয়, কিভাবে একটা বিজনেসের ভলিউম অনুযায়ী কিভাবে ম্যান পাওয়ার সাজাতে হয়, এই জিনিসগুলো কিন্তু তাকে জানতে হবে, তার নলেজের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু সে একজন পারফেক্ট এইচআর বা ফুল এইচআর হিসেবে তাকে কনসিডারেশন আনা যাবে। আদারওয়াইজ কিন্তু আমরা শুধু যে ট্রেডিশনাল এইচআর হিসেবে শুধুমাত্র যে ফান্ডামেন্টাল এইচআর এর যে বেসিক কিছু কাজ আছে সেই কাজগুলো নিয়েই কিন্তু আমরা মনে করছি যে আমি এইচআর এক্সপার্ট হয়ে গেছি। রাইট। আমি আপনার এখানকার সাথে দুটো এক্সাম্পল অ্যাড করতে পারি। একটা হচ্ছে যে ম্যানেজমেন্ট স্টাফ থেকে, একটা হচ্ছে নন ম্যানেজমেন্ট। ফর এক্সাম্পল লোডার, একদম নিচের লেভেল থেকে যদি বলি যে কতজন লোডার লাগবে কোন একটা প্রসেসে, সে কথার কথা একটা ফ্যাব্রিক স্টোর, এখানে কতজন লোডার থাকা উচিত, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি যে ওকে ফার্স্ট অফ অল হচ্ছে লোডারটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে গুডস নিয়ে যাচ্ছে, এট এ টাইম সে কতগুলো গুডস নিতে পারবে। আপনি বলছেন যে ক্যাপাসিটি, সো আমার ডেইলি কত পরিমাণ গুডস মুভ করতে হচ্ছে, এই টাইম স্টাডিটা তাকে করতে হবে। সো কত ডিসটেন্স এবং কতবার তাকে মুভ করতে হচ্ছে, সেই অনুযায়ী আমি নাম্বার অফ আওয়ার বের করতে পারি, এবং ওই নাম্বার অফ আওয়ার থেকে আমরা নাম্বার অফ পিপল বের করতে পারি। এখানে হয়তো একটা এফিসিয়েন্সির ব্যাপার থাকতে পারে, 80% 90% ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। সো এটা ক্যালকুলেট করে একটা ক্যালকুলেটেড নাম্বার চলে আসবে যে কতজন পিপল লাগবে। আবার আমরা যদি ম্যানেজমেন্ট স্টাফ চিন্তা করি, যেমন মার্চেন্ডাইজার কতজন লাগবে বা প্ল্যানার কতজন লাগবে, সেটাও আমরা দেখতে পারি যে নাম্বার অফ অর্ডার কত বা অর্ডার ভলিউম কত, নাম্বার অফ স্টাইল কত, কতবার তাকে অর্ডার প্লেস করতে হচ্ছে, কতগুলো ইমেইল নিয়ে কাজ করতে হচ্ছে, তারপর হচ্ছে যে কতগুলো স্যাম্পল ডেভেলপ করতে হচ্ছে। সো এরকম নাম্বার অফ ওয়ার্কের উপর বেস করে কিন্তু আমরা একটা কোয়ান্টিটেটিভ ফিগার, যে আমরা চাইলে ওয়ার্কলোড অ্যানালাইসিস করে একটা কোয়ান্টিটেটিভ বা হচ্ছে ক্যালকুলেটিভ ফিগারে আসতে পারি, এবং যেটা বেসিক্যালি কোম্পানিতে থাকা উচিত। তখন হয়তো হেড কাউন্টটা আমরা একটা কন্ট্রোলড অবস্থায় রাখতে পারি। আচ্ছা, এবং এটার জন্য এইচআর কে যে নলেজেবল হতে হবে বা জানতে হবে বিজনেস, সেটা আপনি অলরেডি হাইলাইট করছেন। এখন আমার ফাইনাল প্রশ্ন হচ্ছে যে হু উইল টিচ দিস টু এইচআর? এটা বেসিক্যালি এটা এইচআর কে সহযোগী হতে হবে। আচ্ছা, এটার জন্য আসলে কেউ কাউকে, হ্যাঁ টাফ কোশ্চেন, অনেক টাফ কোশ্চেন। এটার জন্য আসলে এইচআরকে সহযোগী হতে হবে। এটা নিজেকে এটার গুরুত্ব বুঝে, হতে পারে কোনো একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে, বা হতে পারে এইচআর একটা কোনো কমিউনিটি তৈরি করে, বা এইচআররা যদি নিজেরাই রিয়েলাইজ করতে পারে যে না আসলেই আমাদেরকে বিজনেস, আমরা শুধু এইচআর এক্সপার্ট না, আমরা বিজনেস পার্টনার, আমাদেরকে এইভাবে এক্সপার্ট হিসেবে কাজ করতে হবে। সো এইচআর যদি চায় যে যারা সিনিয়ররা আছেন বিশেষ করে এইচআর ফিল্ডে, তারা যদি মনে করেন, তাহলে কিন্তু তারা সহযোগে কোনো একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে হোক বা নিজেরা একটা গ্রুপ করে যে কিভাবে আমরা এইচআরকে আরও রিচ করতে পারি মার্কেটে, তাহলে কিন্তু এইচআর এর ডিমান্ডটা আরও বাড়বে। হ্যাঁ, এইচআর কিন্তু আরও মাল্টি ফাংশনাল কাজ করতে পারবে, এই যে অপারেশনাল কাজগুলো করতে পারবে। হ্যাঁ, সো এইচআরকে সহযোগেই কিন্তু এটাতে তার এক্সপার্টাইজ হিসেবে নিজেকে তৈরি করার জন্য এভাবে কিন্তু করতে পারে আসলে চাইলেই। তো আমরা ইন্ডাস্ট্রিয়া একাডেমিয়াতে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমরা এখানে 20+ মেন্টরকে অনবোর্ড করেছি, ইনক্লুডিং মেন্টর ফ্রম হামিম। তো এই 20+ ইন্ডাস্ট্রি এক্সপার্ট মেন্টর, যারা হচ্ছে ডিফারেন্ট এরিয়াতে এক্সপার্ট, কেউ সাপ্লাই চেনে, কেউ মার্কেটিং এ, কেউ অপারেশনে, কেউ এইচআর, ফিনান্স, ডিফারেন্ট এরিয়াতে। সো তারা কিন্তু কেউই মানে কনভেনশনাল বা ট্রেডিশনাল ট্রেনার না, তারা অলরেডি ফুল টাইম জবে ইনভলভ। বাট আমরা তাদেরকে অনবোর্ড করেছি যে ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট ফর দ্য কান্ট্রি, এবং আপনার এই নলেজ এবং এক্সপার্টিসটাকে ন্যাশন ওয়াইড একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হবে। সো তাদের তো টাইম নাই, এজন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এভরিডে রাতে 8:30টার পর 8:30 থেকে 10:30 2 ঘন্টা অনলাইন ক্লাসের অ্যারেঞ্জ করেছি, যাতে করে তাদেরকে ফিজিক্যালি আসতে না হয়। কারণ ফিজিক্যালি আসাটা খুবই কমপ্লিকেটেড বোথ ফর মেন্টর এবং হচ্ছে যে যারা ট্রেনি তাদের জন্য। সো ইন্ডাস্ট্রি একাডেমিয়াতে আমরা কি করেছি, এই ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে কানেক্ট করেছি, এবং একটা সার্টিফিকেশনের মধ্যে ইন্ডাস্ট্রির প্রত্যেকটা এরিয়াকে ইনক্লুড করেছি। যেমন আরএমজি ইন্ডাস্ট্রি, এখানে হচ্ছে যে আমাদের একটা পার্ট আছে মার্কেটিং, মডিউল আছে মার্কেটিং। এই মার্কেটিংটা প্র্যাকটিক্যালি মার্কেটিংটা কিভাবে হয়, প্র্যাকটিক্যালি কস্টিং কিভাবে হচ্ছে, স্যাম্পল ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে, এই জিনিসটা একজন চিফ মার্কেটিং অফিসার বা মার্কেটিং ডিরেক্টরের কাছ থেকে ট্রেনাররা শিখতে পারবে। সেকেন্ড হচ্ছে যে প্ল্যানিং শিখবে, যে কিনা অলরেডি নিজেই একজন প্ল্যানিং সিস্টেমের ফাউন্ডার।
হুম হুম। তারপর হচ্ছে অপারেশন শিখবে একজন ফ্যাক্টরি হেডের কাছ থেকে বা দুইজন ফ্যাক্টরি হেডের কাছ থেকে। দ্যাট মিন্স আপনার হচ্ছে মার্কেটে যে রিনাউন্ড যারা যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ তাদেরকে দিয়ে আপনারা একটা পুল রেডি করছেন। রাইট। সো এই ট্রেনিংটা এইচআর প্রফেশনালরা অ্যাটেন্ড করতে পারে, তারা শিখতে পারবে। একটু আগে আমরা যেটা ডিসকাস করলাম যে হেড কাউন্ট কিভাবে ক্যালকুলেট করবে, এটাও এখানে আছে। তারপর হচ্ছে যে সাপ্লাই চেইন বা এফিশিয়েন্সি আমরা ডিসকাস করেছি, এফিশিয়েন্সি বাড়তে গেলে কোথায় কোথায় কাজ করতে হবে এটাও ওখানে দেয়া আছে। সো একজন এইচআর প্রফেশনাল যদি এই ধরনের প্রোগ্রামে এক্সপোজড হয়, সে বুঝতে পারবে ইন্ডাস্ট্রি পুরো জিনিসটা কিভাবে কাজ করে। তো আপনার কি মনে হয় যে এই ধরনের প্রোগ্রাম দিয়ে ইন্ডাস্ট্রি একাডেমি আসলে কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে যদি চায়, তাহলে মানে এটাকে আপনি সাপোর্ট করেন কিনা? অবশ্যই, আপনি যেটা বললেন এটা খুবই চমৎকার একটা উদ্যোগ, এবং আমি আশা করছি এটা যদি আসলে সাকসেসফুল হয় তাহলে যেটা হচ্ছে যে ল্যাকিংসটা আছে, হ্যাঁ, এইচআর এক্সপার্ট হিসেবে হোক বা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ হিসেবে হোক বা অ্যাজ এ ফুল এইচআর প্রফেশনাল হিসেবে হোক, সে কিন্তু নিজেকে সেখানে গ্রুমিং করতে পারবে এবং তার অ্যাপ্লিকেশন লেভেলে গিয়েও সেটা সে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবং আমরা যেটা করেছি, যেহেতু এটা একটা টেকনোলজি বেসড প্ল্যাটফর্ম, ইন পারসন ট্রেনিং না, সো আমরা টেকনোলজি ইউজ করে আমরা এটাকে কস্টও অনেক রিডিউস করে ফেলেছি। কিরকম? আমরা যদি দেখা যাচ্ছে যে 20+ মেন্টরকে অনবোর্ড করলে ডেফিনেটলি এক্সপেন্সিভ, আপনি জানেন, আপনি ট্রেনিং অ্যারেঞ্জ করেন, ইটস নট সো চিপ। সো আমরা যদি 30 জনকে ইন পারসন ট্রেনিং দেই, দেখা যাচ্ছে যে পার হেড অনেক বেশি কস্ট হয়ে যাচ্ছে। বাট যেহেতু আমরা অনলাইনে নিচ্ছি, সো আমরা পার হেড কস্টটাকে ড্রাস্টিক্যালি রিডিউস করে ফেলেছি, বিকজ অনলাইনে উই ক্যান অ্যাকোমোডেট মেনি পিপল। সো বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে সার্টিফিকেশন প্রোগ্রাম, এটার প্রাইস মাত্র 2450 টাকা। সো জাস্ট 2450 টাকায় কেউ যদি এনরোল করে, সে 20+ মেন্টরের অ্যাক্সেস পাবে, এবং হচ্ছে যে বিজনেসের আরএমজি ইন্ডাস্ট্রির একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো এরিয়াতে সিসুট এবং ডিরেক্টর পজিশনে যারা আছে তাদের কাছ থেকে সে শেখার সুযোগ পাচ্ছে। রাইট। সো এটা আমরা চেষ্টা করতেছি। সো লেটস ট্রাই। আমার মনে হয় আপনাকে যদি আমরা ইনভলভ করতে চাই এই প্রোগ্রামের মাধ্যমে, আপনাকে যদি ইনভলভ করতে চাই, সো আশা করি আপনিও হ্যাপি হবেন এই প্রোগ্রামে কানেক্ট হতে। হামিম থেকে অলরেডি আমাদের ইমতিয়াজ ভাই এবং হচ্ছে শিহাব ভাই, উনি হেড অফ সাপ্লাই চেইন, উনি এখানে আছেন, উনি নিজেও সাপ্লাই চেইন শেখাচ্ছেন এই জায়গায়। সো হোপফুলি যদি প্রয়োজন হয় আমরা আপনাকেও ইনভাইট করব। থ্যাংক ইউ সো মাচ। খুবই চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন, আসলে এটা দরকার ছিল। এভাবে এটা যদি আসলে সাকসেসফুলি হয় তাহলে কিন্তু অবশ্যই যেটা বললাম যে একজন সবগুলো সম্পর্কে একটা এক্সপার্ট ধারণা তার হয়ে যাবে, তাহলে সে সুন্দরভাবে লিড করতে পারবে। আসলে আমি আসলে এটাতে ইন্টারেস্ট ফিল করছি, এবং থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য এবং এই চমৎকার আইডিয়াটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি অনেক সময় দিয়েছেন, আপনার টাইম অলরেডি 16 মিনিট বেশি নিয়ে ফেলেছি।